প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আহ, পুরো চ্যাপ্টার সামারি করব, তো ওইখানে তোমরা যে প্রশ্নগুলো করতেছো ওগুলো মোটামুটি চলে আসবে। আর স্টিল আরো কিছু এক্সট্রা প্রবলেম আমি করাবো। সব মিলিয়ে তোমাদের এই চ্যাপ্টারে আসলে অনেক প্রবলেম সলভ করানো হয়েছে। তো অনেকে যে সিকিউ এর প্রবলেমের কথা বলতেছিলা, এগুলো অলরেডি রেগুলার স্লাইডের মধ্যে বেশিরভাগ হয়ে গেছে। সো স্টিল আরো দুই একটা এক্সট্রা ম্যাথ আজকে করাবো। আর চ্যাপ্টার সামারিটা যে দিব, এটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে মেইনলি সূত্রগুলো আবার দেখাবো। লেখাই আছে, তোমাদের আগের ক্লাসগুলোতেও সবগুলাতে আছে। তো ওইগুলা দেখে নিতে পারবা। তাও আজকে ছকের মধ্যে একত্র করে দেওয়া আছে, এটা একটা। দু একটা বাড়তি জিনিস থিওরিটিক্যাল যেগুলো, এগুলো আমি হাতে করে দেখাবো। আর মেইনলি হচ্ছে ক খ। ক খ গুলো সব একত্র করা আছে। তো এই লাস্ট স্লাইডটা দেখলেই, মানে আজকের স্লাইডটা দেখলেই তুমি হচ্ছে ক খ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা, যে বোর্ডে কি ধরনের ক খ এখান থেকে আসে। ঠিক আছে? আর প্রবলেম করাইতে গিয়ে আমরা কিন্তু কোনো লেভেল বাদ দেই নাই। বেসিক লেভেল থেকে শুরু করে কলেজে আসতে পারে, বোর্ডে আসতে পারে, ইভেন অ্যাডমিশনে আসতে পারে, অনেক ধরনের প্রবলেমই তোমাদেরকে দেখাইছি। সো এটা হচ্ছে প্রবলেমের ব্যাপারে। আর প্রবলেম সেটটা আমি যে সবগুলা ক্লাস, এখানে টোটাল 11টা ক্লাস নিলাম, সবগুলা ক্লাসের মধ্যে আপলোড না দিয়ে আমি পুরা প্রবলেম সেটটা একত্র করে ফেলছি। মানে সবগুলা প্রবলেম সেট একত্র করা এই পুরা চ্যাপ্টারের। তো সেইটা আমি হয়তো জোর বা বিজোর কোনোগুলাতে হচ্ছে আপলোড দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসে তো আর ঢুকে ঢুকে একই জিনিস আপলোড দেওয়ার দরকার নাই। ক্লাস নোটের জায়গায় তোমরা দেখবা, ওই ক্লাসগুলো দুই চারটা খোঁজ নিবা, তাইলেই দেখবা ওই প্রথম 4-5টা ক্লাসের মধ্যেই ধরো হচ্ছে এই প্রবলেম সেটটা দিয়ে দিব। ধরো 1, 3, 5 তিনটাতে দিয়ে দিলাম, অথবা 2, 4, 6 তিনটাতে দিয়ে দিলাম, তাহলেই তো হইলো। তাহলে তুমি পেয়ে যাবা। ওকে। সৌরভ বলছো সিরিজ প্যারালাল কি বের করতে হয় আলাদা আলাদা ভাবে? এটা লিখে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা ওই যে ক্যাপাসিটরে এসে দেখাই দিব নে। তাহলে চলো আমরা শুরু করি। ওকে। তো আমরা স্থির তড়িতে একদম প্রথমে যে জিনিসগুলো দেখছিলাম, আধানের প্রকৃতি এবং আধানের কোয়ান্টায়ন, এখান থেকে কি প্রশ্ন আসে? ভাই এটা তো পরের ক্লাসে, এখন ওই লাগবে না। ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম আধানের প্রকৃতি এবং কোয়ান্টায়ন। প্রকৃতি বলতে হচ্ছে চার্জ আমাদের কয় প্রকার? দুই প্রকার, প্লাস আর মাইনাস। আর কোয়ান্টায়ন মানে কি? চার্জগুলো হচ্ছে নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা পরিমাণে আসে। যেমন ইলেকট্রনের যেই চার্জ, সেটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত মুক্তভাবে, মুক্তভাবে কথাটা ইম্পর্টেন্ট, মুক্তভাবে প্রাপ্ত ক্ষুদ্রতম চার্জ। কারণ ইলেকট্রনের যতটুকু চার্জ, প্রোটনের কিন্তু এক্স্যাক্টলি ততটুকুই চার্জ, কিন্তু পজিটিভ। ইলেকট্রনটা নেগেটিভ, প্রোটন একটা পজিটিভ। তো প্রোটন আবার তৈরি কি দিয়ে? কোয়ার্ক দিয়ে। প্রোটনে হচ্ছে দুইটা আপ কোয়ার্ক থাকে, একটা ডাউন কোয়ার্ক থাকে। তো ওই আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক এগুলোর চার্জ কিন্তু ওই যে ইলেকট্রনের ভাঙতি পরিমাণ হয়, 1/3, 2/3 এরকম হয়। বাট কোয়ার্ক তো আমরা কখনো আলাদা একটা পাই না। কাজে প্রকৃতিতে তুমি কিন্তু ইলেকট্রনের চার্জের 1/3 কিংবা 2/3 এরকম চার্জ তুমি আলাদাভাবে মুক্তভাবে পাবা না। সো যে কোনো বস্তু, চার্জিত বস্তু, চার্জিত পরিবাহী ঘষলাম, চার্জিত হইল, যে কোনো বস্তুর চার্জের পরিমাণ কিউ, সেটা হবে হচ্ছে প্লাস মাইনাস এন, ওই ইলেকট্রনের চার্জের গুণিতক। এই এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, সামনে তো প্লাস মাইনাস দিলামই। তাহলে এন হচ্ছে ইন্টেজার। তাহলে এন এর ভ্যালু কত হইতে পারে? এন এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 ডট 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 এরকম হইতে পারে। তাহলে যে কোনো বস্তুতে যদি চার্জ থাকে, তাহলে তুমি বলতে পারবা চার্জ হচ্ছে ইলেকট্রন চার্জের পূর্ণ সংখ্যা গুণিতক, তাহলে হচ্ছে কোয়ান্টায়ন। আর প্রকৃতি তো বললামই। সংরক্ষণশীলতা, দুইটা বস্তুর মধ্যে চার্জের আদান প্রদানে কখনো টোটাল চার্জের পরিমাণ চেঞ্জ হয় না। একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে চার্জের আনা নেওয়া হয়, কিন্তু টোটাল চার্জ ফিক্সড থাকে। টোটাল চার্জ ফিক্সড থাকে। সো এটা হচ্ছে চার্জের বা আধানের সংরক্ষণশীলতা। এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো, সংরক্ষণশীলতার ব্যাপারটা এগুলো তোমাদের জানা আছে। স্টিল বললাম। তো এই জিনিসটা দেখবা আজকের স্লাইডটাতে যা যা আছে এগুলা যেখানেই তুমি পাও, যেখান থেকেই পাও, রিক্যাপ করবা। যেমন আমাদের এর আগের যে 10টা স্লাইড, সেখানে কিন্তু এগুলো সবই কভার করা হয়েছে। আজকেরটা রিমাইন্ডার দেওয়ার জন্য এখানে এনে দেওয়া। তাহলে মোট আধানের পরিমাণ সংরক্ষণশীল থাকে চার্জের আদান প্রদানের বেলায়। চার্জ হচ্ছে এখানে আলাদা করে সৃষ্টি বা ধ্বংস হয় না, কারণ এটা তো ফান্ডামেন্টাল পার্টিকেলগুলোর একটা প্রপার্টি। সো এটা হচ্ছে মোট চার্জ একই রেখে দেয় আর কি চার্জের আদান প্রদানের বেলায়। তো এখানে আবার যখন আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলের অন্য ধরনের কিছু ইন্টারেকশন পড়বো, এটা তোমরা হচ্ছে আরো পরে দেখবা।
সো ওই জায়গায়ও দেখবা যে এই জিনিসটা মেনে চলে। যেমন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে পেয়ার প্রোডাকশন নামে একটা কথা আছে। পেয়ার প্রোডাকশনে গামা রে থেকে, একটা শক্তিশালী গামা রে যখন একটা ভারী নিউক্লিয়াসের পাশ দিয়ে যায়, তখন এই গামা রে এর এনার্জিটা নিয়ে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন তৈরি হয়। তো গামা রে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওর তো কোনো চার্জ নাই, চার্জ শূন্য। তো একটা ইলেকট্রন তৈরি হলো, একটা পজিট্রন তৈরি হলো। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। পজিট্রনের চার্জ কি? এক্স্যাক্টলি ইলেকট্রনের সমান কিন্তু পজিটিভ। তাহলে দুইটা মিলে কত হয়? শূন্যই তো। ইকুয়াল এন্ড অপোজিট পরিমাণ একত্র করলে কি হবে? শূন্য। সো চার্জের পরিমাণ কি একই রয়ে গেল না? সো এটা তো অন্য ঘটনা। সো এটা তোমরা হচ্ছে মডার্ন ফিজিক্সে পড়বা। বাট নর্মালি একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে চার্জের আদান প্রদান হচ্ছে, তাতে মোট চার্জ কি থাকে? সেম থাকে। মনে করো এটাতে -3 কুলম চার্জ, এটাতে +4 কুলম চার্জ। তুমি করলে কি +4 থেকে এক এক কুলম চার্জ এখানে এনে দিলা, তাহলে -3 এর জায়গায় কত হয়ে গেল? -2 হয়ে গেল। আর এখানে কত ছিল? 4 ছিল, সেখান থেকে 3 হয়ে গেল। তুমি দুইবারই সাম করো, দেখবা সেম। -3 আর 4 সাম করলে কত হয়? 1। আর হচ্ছে -2 আর এদিকে কত আছে? 3, সাম করলে কত হয়? 1। ওই একই জিনিস। তাহলে এটা বলছি যে চার্জের সংরক্ষণশীলতার বেলায়। তারপরে কুলম্বের সূত্র থেকে, কুলম্বের সূত্রটা কি, তারপর হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি, এগুলো তো আসেই। বাট কুলম্বের সূত্র প্রয়োগের যে শর্তগুলো, এখান থেকে অবজেক্টিভ আসে। তো 10⁻⁵ না 15। তো বিন্দু চার্জের জন্য প্রযোজ্য 10⁻⁻15 থেকে কম দূরত্ব এর জন্য প্রযোজ্য নয়। মাধ্যমের প্রকৃতির উপরে কুলম্ব বল নির্ভরশীল। কেন? কারণ এই যে কুলম্ব ফোর্সের মধ্যে ফর্মুলাটা এরকম না, F ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেখানে হচ্ছে Q1 আর Q2 হচ্ছে দুইটা পয়েন্ট চার্জ। কুলম্বের সূত্রে Q1 Q2 কি? পয়েন্ট চার্জ, মধ্যবর্তী দূরত্ব ডি। আর এই যে ইপসাইলন নট, এটা কি? শূন্য স্থানের জন্য। যদি শূন্য স্থানে সে না থাকে, তাহলে এখানে ইপসাইলন নট কে গুণ হয়। আমি এটাকে একটু এই পাশে সরাই লিখি, এটাকে একটু এই পাশে সরাই দিয়ে লিখলাম, এই যে এখানে কে গুণ হয় কে। তাহলে কেটা কখন আসতেছে? যখন সে কোনো মাধ্যমে যায়। কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে এই বলটা মাধ্যমের উপরে নির্ভরশীল। এগুলো সবই পড়াইছি তোমাদেরকে ডিটেলসে, আজকে মনে করাই দিলাম। তো এটা এখানে কেন আসলো? সেটা হচ্ছে অনেক সময় প্রশ্নে নিউটনের সূত্রের সাথে কুলম্বের সূত্রের মিল অমিল জানতে চায়। দুইটাই বিপরীত বর্গীয় সূত্র, মানে এই যে নিচে দূরত্বের বর্গ আছে, দুইটাতেই ওই যে নিউটনের সূত্রে কি ভরের গুণফলের সমানুপাতিক, আর কুলম্বের সূত্রে কি চার্জের গুণফলের সমানুপাতিক। তাহলে ওই যে ওই কোয়ান্টিটি দুইটা গুণফলের সমানুপাতিক, এটা দুইটার মধ্যেই আছে। কিন্তু নিউটনের সূত্রে শুরুতে যেই কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কিন্তু হচ্ছে ফিক্সড, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর কুলম্বের সূত্রে এটা কি ইউনিভার্সাল না, এখানে হচ্ছে মাধ্যমের উপরে নির্ভরশীল। মাধ্যমের উপরে ভিত্তি করে এটা হচ্ছে কম বেশি হইতে পারে, এই হচ্ছে পার্থক্য, এগুলো আসে। ওকে। চার্জগুলোর আপেক্ষিক বেগ শূন্য হইতে হবে, গতিশীল চার্জের জন্য সূত্র কার্যকর নয়, কারণ তখন ওই যে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার চলে আসবে। সো এটা আমরা চাই না। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, এটা আমরা বুঝলাম। তড়িৎ বলরেখা এবং এর বৈশিষ্ট্য। বলরেখা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। বলরেখা জিনিসটা কি? বলরেখাটা আবার একটু মনে করাই দেই। মনে করো এখানে একটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা চার্জ, ধরো কিউ চার্জ, ধরলাম এই চার্জটা হচ্ছে পজিটিভ। এইটার আশেপাশে কোনো একটা জায়গায় একটা টেস্ট চার্জ নিয়ে আসলাম। টেস্ট চার্জ, টেস্ট চার্জ। টেস্ট চার্জটা কি? টেস্ট চার্জ হচ্ছে এমন একটা ছোট্ট পজিটিভ চার্জ যেটার নিজের কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তো নর্মালি আমরা টেস্ট চার্জ হিসেবে তো 1 কুলম্ব ধরে থাকি। বাট সত্যি সত্যি 1 কুলম্ব তো তুমি জানো যে অনেক বেশি চার্জ। তো এটা নিজের তো একটা বিরাট ইলেকট্রিক ফিল্ড থাকবে। বাট তর্কের খাতিরে আমরা ধরে নেই যে এটা শুধু একটা পজিটিভ চার্জ, যেটার ইলেকট্রিক ফিল্ড নাই, আপাতত ধরে নিচ্ছি। তাহলে এই প্লাস চার্জ এই টেস্ট চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি ঠিক এই বরাবর ওকে ধাক্কা দিয়ে সরায় দিবে। তাহলে একটা চার্জের আশেপাশে একটা টেস্ট চার্জকে, অর্থাৎ ছোট্ট একটা পজিটিভ চার্জকে স্থাপন করলে সে যে রাস্তা ধরে যায় বা যে রাস্তা ধরে পরিভ্রমণ করে, ওইটাই একটা তড়িৎ বলরেখা। তাহলে এইখানে একটা পজিটিভ চার্জ যদি আমরা রাখি, ছোট্ট পজিটিভ চার্জ, ওকে ধাক্কা দিয়ে এদিকে সরাই দিবে। এখানে রাখলে কি এদিকে সরাই দিবে। তাহলে এরকম করে পজিটিভ চার্জের বলরেখাটা আমরা আঁকতে পারি, যে পজিটিভ চার্জ থেকে গোলীয় ভাবে বা স্ফেরিক্যালি চারদিকে সুন্দরভাবে ছড়ায়। নেগেটিভ চার্জের বেলায় উল্টা, কারণ নেগেটিভ চার্জ হচ্ছে ওই টেস্ট চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে ভিতরের দিকে হয়। এটা ওই প্রথম ক্লাসে দেখবা যে খুবই বিস্তারিত ভাবে দেখানো হয়েছে, তো এটা একটু মাথায় রাখবা।
বলরেখার বৈশিষ্ট্য কি? ধনাত্মক চার্জ থেকে বলরেখা তৈরি হয় বা বের হয়, আর ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়, কারণ ঋণাত্মক চার্জে ঢুকে যায়, ঢুকে যাওয়া মানে কি শেষ হয়ে গেল। বলরেখাগুলো পরস্পরকে কখনোই ছেদ করে না, আর পরস্পরকে আড়াআড়ি চাপ দেয়। এগুলো হচ্ছে বলরেখার বৈশিষ্ট্য। তো তড়িৎ প্রাবল্য আর বিভব, বিন্দু চার্জের জন্য যে প্রাবল্য আর বিভব, এটার ফর্মুলা আমরা অলরেডি জানি। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে আমাদের, যে এটা একটা বিন্দু চার্জ কিউ, সেখান থেকে নির্দিষ্ট দূরত্ব আর, আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, এটা হচ্ছে 1/4πε0, চার্জের পরিমাণ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কয়ার। আর বিন্দু চার্জ থেকে আর দূরত্বে, এই যে এই বিন্দু চার্জ, এখান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের যে, সরি, তড়িৎ বিভব যেটা, সেটা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই শুধু আর। তো এই চার্জটা, এই কিউ যদি পজিটিভ হয়, তাহলে এখানে এটা পজিটিভ বসাবো, ভি এর ভ্যালু পজিটিভ পাবো। এটা যদি নেগেটিভ হয়, এই কিউ এর ভ্যালু নেগেটিভ বসাবো, ভি এর মান নেগেটিভ পাবো। পজিটিভ চার্জের চারপাশে বিভব পজিটিভ হয়, নেগেটিভ চার্জের চারপাশে বিভব নেগেটিভ হয়। আর এইখানে এই সূত্রটা ই, ই তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর, তাই না? বাট আমরা এখানে লিখছি কোন ফরম্যাটে? স্কেলার ফরম্যাটে। সো এইখানে এই কিউ এর জায়গায় আমার প্লাস মাইনাস দেওয়ার কিছু নাই, ঠিক আছে, শুধু মানটা বসাই আমরা। আর এখানে যদি প্লাস থাকে, তাহলে বলবো যে তড়িৎ ক্ষেত্রের মান এই বিন্দুতে এইটাই, কিন্তু বাইরের দিকে। প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে হয়। আর যদি হচ্ছে এটা নেগেটিভ চার্জ হইতো, তাইলেও এইটাই লিখতাম, খালি বলতাম ভিতরের দিকে। এইটা হচ্ছে কাহিনী। তাহলে যারা এখন ক্লাসে উপস্থিত আছো, তোমাদের অনেকেরই পরীক্ষা চলতেছে জানি, সো এই জন্য উপস্থিতি এখন বেশ কম থাকে। বাট যারা উপস্থিত আছো তারা এইটুকু পর্যন্ত আশা করি জানো বা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে বিন্দু চার্জের জন্য। তো বিন্দু, কুলম্বের সূত্র অনুযায়ী বিন্দু চার্জের জন্য যা কাজ করে, সুষম গোলাকার পরিবাহীর জন্য তাই কাজ করে। গোলাকার পরিবাহী, সুষম গোলাকার পরিবাহীর জন্য সেম ফর্মুলাই কাজ করে। কখন? যতক্ষণ না পর্যন্ত তুমি গোলকের বাইরে আসো। তাহলে গোলকের বাইরে, এটা হচ্ছে পরিবাহী গোলক, পরিবাহী গোলক, এটাতে কিউ চার্জ আছে, এটার রেডিয়াস আর। এটা কি? এটা পরিবাহী গোলক, পরিবাহী গোলক, পরিবাহী গোলক। তো এই পরিবাহী গোলকটা আমার এই পাশেও লাগবে, তাই আমি কপি করে রাখলাম। একটু পরেই আরেকটু ইন্টারেস্টিং জিনিস আসবে, যেগুলো নিয়ে আগে আলোচনা করি নাই, আজকে নতুন আলোচনা করব। তো এটাতে কিউ চার্জ দিলে সুষমভাবে ছড়াবে। পরিবাহী গোলকের বৈশিষ্ট্যই হচ্ছে তার গায়ে কোনো চার্জ দিলে, ভালো করে খেয়াল করে শুনো, সমস্ত চার্জ বাইরের সারফেসে চলে আসবে এবং সুষমভাবে ছড়াবে। তাহলে এখানে যদি আমি ডি দূরত্বে যাই, তাহলে ডি দূরত্বে গেলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স্যাক্টলি এইটাই, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, একই সূত্র। কিন্তু আমি যদি হচ্ছে আর দূরত্বে যাই, তাহলে ডি এর জায়গায় কি লিখবো? আর লিখবো। বাট আমি যদি ভিতরের কোনো বিন্দুতে যাই, পরিবাহী গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অলওয়েজ শূন্য হয়। আর বিভবের বেলায় আমরা এখান থেকে হচ্ছে যদি কেন্দ্র থেকে ডি দূরত্বে যাই, তার মানে আমরা গোলকের বাইরে আছি, তাহলে ভি এর ফর্মুলা আগেরটাই থাকবে, 4πε0 কিউ বাই ডি। আর যদি আমরা পৃষ্ঠে যাই, তাহলে হচ্ছে আর বসাবো। তাহলে এইখানে হচ্ছে ফর্মুলাটা এটাও লিখে দেই, 1/4πε0 কিউ বাই আর। আর ভিতরে যদি নেই, ভিতরের কোনো পয়েন্টে পরিবাহী গোলকের বেলায় বিভব যখন আমরা নিব, তখন হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান হয় ভিতরের বিভবটা। তো এটা কেন, এটাও একটু বলে দিচ্ছি এক কথায়, যদিও অনেক ডিটেইলসে এটা এক্সপ্লেইন করছিলাম। 1/4πε0 কিউ বাই আর কেন হয়? কারণ বাইরে ইলেকট্রিক ফিল্ড আছে, এই না বললাম পরিবাহী গোলকের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তাহলে আমরা যখন বাইরে থেকে একটা চার্জকে আনবো, তখন ওই চার্জের উপরে ওর ফোর্স, এই যে এই কিউ চার্জটার জন্য ফোর্স কতক্ষণ পর্যন্ত কাজ করবে? যতক্ষণ পর্যন্ত আমরা গোলকের বাইরে আছি, ভিতরে চলে আসলে তো আর কাজ করবে না। তাহলে এখন বাইরে থেকে আনতেছি, কাজ করতেছি 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 করতেছি, পৃষ্ঠ পর্যন্ত আনলাম, কাজ করছি এতক্ষণ পর্যন্ত। যখনই ভিতরে নিয়ে আসছি, ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য, ফিল্ড জিরো। তাহলে আমাকে আর নতুন করে কাজ করতে হবে না। ওই চার্জটার যেই বেগ আছে, ওই বেগে সে ধ্রুব বেগে চলতে থাকবে তখন। তাহলে ভিতরে যে কোনো পয়েন্টের জন্যই তো এটা সত্য। তাহলে ভিতরের যে বিভব, সেটা পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এই কনসেপ্টটা আমাদের হচ্ছে কাজে লাগবে সামনে দুই একটা প্রবলেম সলভ করতে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলা আমরা খুব নর্মাল কিছু রিক্যাপ করলাম, প্রাবল্য আর বিভব। এখন অপরিবাহী গোলকে যদি আমরা যাই, মনে করো একটা রাবারের বল, পিং পং বল আছে না, আমরা দেখছি রাবারের বল। তো এরকম রাবারের বলের মধ্যে আমরা সুষমভাবে চার্জ দিছি। আন্দাজ করো একটু। এটা আমি আমি একটা এখান থেকে শেপ নিয়ে নেই।
তারপর হচ্ছে এটা সলভ করি। এখান থেকে আমরা একটা হলো একটা শেপ নিয়ে নিই, মনে করো এইটা নিলাম। এটাকে একটু বড় করি, তাহলে আশা করি দেখতে পাবা। এই যে এইটা মনে করো একটা গোলক, কিন্তু এই গোলকটা অপরিবাহী। কেমন? এটা অপরিবাহী গোলক। তাহলে আমি এটার পরিচয় লিখলাম যে এটা হচ্ছে একটা অপরিবাহী। অপরিবাহী, কুপরিবাহী বলি নাই কিন্তু, একেবারে অপরিবাহী। অপরিবাহী নিরেট গোলক, এটা বললাম। সো এই গোলকের মধ্যে কি আছে? চার্জ আছে। চার্জ আছে কতটুকু? কিউ পরিমাণ। সেটা কিভাবে আছে? সুষমভাবে। সুষমভাবে আছে মানে হচ্ছে এটার যে কোনো জায়গায় এই চার্জের ঘনত্ব সমান, মনে করো। তো একদম সুষমভাবে চার্জটা ছড়ায় আছে। তো আমি হাতে আঁকতেছি, ওইভাবে তো আর মানে চোখের আন্দাজে সুষম মনে হবে না, বাট বলে দিলাম যে এটা সুষমভাবে চার্জিত। তাহলে এটা হচ্ছে সুষম, সুষম ভাবে চার্জিত অপরিবাহী নিরেট গোলক। তো এখানে টোটাল চার্জ আছে কত? কিউ। এখন আমরা এটার রেডিয়াস একটা কিছু ধরে নেই। ধরলাম এটার রেডিয়াস হচ্ছে আর। কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই কোথায়? ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই হচ্ছে এরকম কোন একটা জায়গায়, ভিতরের কোন একটা জায়গায়, এইখানে বের করতে চাই। তাহলে এইখানে বের করতে চাইলে ধরলাম এই রেডিয়াসটা হচ্ছে এ। তাহলে এই এ রেডিয়াস নিয়ে যদি আমি একটা গোলক কল্পনা করি, এই যে এই কাল্পনিক গোলকটা, তাহলে দেখো কি হয়। আমি এটাকে একটু মুছে মুছে দিচ্ছি, কারণ সত্যি সত্যি তো এখানে এ রেডিয়াসের কোনো গোলক নাই, তাই না? এটা তো আমরা কল্পনা করছি। সো এই যে এ রেডিয়াসের যদি আমরা এরকম করে একটা গোলক কল্পনা করি, তাহলে দেখো কি হয়। এই যে এই গোলকটা আমরা যে বাউন্ডারি দিলাম, এটার মাধ্যমে আমরা এই পুরো গোলকটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে ভিতরের এ রেডিয়াসের এই যে এইটুকু গোলক এইটা, আর আরেকটা হচ্ছে তার বাইরের এই যে পুরু খোলক, একটা থিক শেল। এই দুই ভাগে ভাগ করে ফেলছি না? তাহলে এই যে পুরো খোলকে যে আমি ভাগ করে ফেলছি, এই খোলকের ভিতরে যখন আমি চলে আসব, এই খোলকের জন্য আমি আর কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না। এইটা আমি কেন বলতে পারলাম? তোমাদেরকে গত কয়েক ক্লাসে আমি গাউসের সূত্র পড়াইছি। গাউসের সূত্রে আমরা কি দেখছিলাম? ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য ওই গাউসিয়ান সারফেসের ভিতরে এনক্লোজড যেই চার্জটা, ওইটা দরকার পড়ে, কিন্তু বাইরের কোনো চার্জের কোনো ভূমিকা এখানে নাই। কারণ বাইরের যে কোনো চার্জের জন্যই ওই এন্টায়ার গোলকের জন্য তুমি যদি পুরো ফ্লাক্স বের করো, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, সেটা না জিরো আসে? তাহলে হচ্ছে এই বাইরের টুকু বাদ। তাহলে আমাকে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য কি লাগবে? শুধু এই ভিতরের অংশের গোলকে কতটুকু চার্জ আছে এইটা লাগবে। তাহলে ভিতরের এই অংশের গোলকে কতটুকু চার্জ আছে এটা আমরা বের করে নেই। মনে করো এখানে কিউ চার্জ আছে, সেটা আমি কিভাবে বুঝবো কতটুকু চার্জ আছে? এটা আমি করব এইভাবে, যে এই গোলকটুকুর আয়তন কত? এই গোলকটুকুর আয়তন হচ্ছে 4/3 পাই a কিউব। আর এখানে প্রতি মিটার কিউবে বা প্রতি একক আয়তনে কতটুকু চার্জ আছে সেটাকে আয়তন দিয়ে গুণ দিব, তাহলে কি পাওয়া যাবে? চার্জের পরিমাণ পাওয়া যাবে। তার মানে চার্জ ঘনত্ব দিয়ে গুণ দিতে হবে। তাহলে চার্জ ঘনত্ব কত? টোটাল চার্জ ছিল কিউ, আর টোটাল ভলিউম ছিল 4/3 পাই আর কিউব। তাহলে এখন দেখো 4/3 পাই এটা কেটে যায়। তাহলে 4/3 পাই কেটে গেলে দেখো তুমি কি পাবা। তাহলে আমাদের এখানে এই 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে হচ্ছে কিউ, এদিকে হচ্ছে এ কিউব, আর এদিকে হচ্ছে আর কিউব পাওয়া গেল। এইটা হচ্ছে আমাদের এই গোলকটুকুর চার্জ। এখন এই গোলকটুকুর পৃষ্ঠে তুমি কি বের করতে চাও? এই গোলকটুকুর পৃষ্ঠে তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাও। এখন এই গোলকটুকুর ভিতরে আবার একটা সিমেট্রি আছে। সিমেট্রিটা কি? সিমেট্রিটা হচ্ছে যে এইখানে এই চার্জগুলো যেহেতু সুষমভাবে ছড়ায় আছে, এই গোলকীয় এই প্রতিসাম্য বা সিমেট্রির কারণে তুমি কল্পনা করতে পারবা যে সবটুকু চার্জ কোথায় আছে? কেন্দ্রে আছে। তাহলে সেইটার জন্য ওই কেন্দ্রে থাকা বিন্দু চার্জের জন্য যেই ইলেকট্রিক ফিল্ড হইতো, সেই ইলেকট্রিক ফিল্ডই তোমার এখানে হবে। সো এই হচ্ছে কাহিনী। কিন্তু আরেকটা কাহিনী বাকি আছে। সেটা হচ্ছে এইখানে একটা ম্যাটেরিয়াল আছে না, অপরিবাহী গোলক বলছি, তাহলে তো এটা ম্যাটেরিয়াল মিডিয়ামের ভিতরে। তাহলে এটা কোথায়? ম্যাটেরিয়াল মিডিয়ামের ভিতরে। তাইলে এই জন্য এই চার্জটুকুর জন্য তোমার এই সেন্টার থেকে এ দূরত্বে যে প্রাবল্যটা পাবা তুমি আসলে, এই যে এইখানে, সেই প্রাবল্যটা হবে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। হইতো কখন? শূন্যস্থান হইলে। বাট এই ম্যাটেরিয়ালের, এটা যেই ম্যাটেরিয়ালের তৈরি অপরিবাহী নিরেট গোলকটা, তার
তড়িৎ মাধ্যমাঙ্ক মনে করো কে, তাহলে এখানে দিয়ে দিতে হবে একটা কে। এরপরে তুমি বাকি কাজ যা করতে তাই করো। এই যে কিউ এর ভ্যালু, এই কিউ এর ভ্যালুটা লেখো। এই যে কিউ, এই যে স্মল কিউ এর ভ্যালু যেটা, এ কিউব ডিভাইডেড বাই আর কিউব। এখানে কি বসাইতে হয়? ওই যে রেডিয়াসের স্কয়ার। তাহলে এখানে রেডিয়াসের স্কয়ার কত? এ স্কয়ার। তাহলে এ স্কয়ারের কিউব কেটে গিয়ে উপরে খালি একটা এ থাকবে। তাহলে ফাইনালি তুমি এখানে পাইতেছো 1/4 পাই ইপসাইলন নট কে। আর এখানে পাইতেছে হচ্ছে কিউ এ ডিভাইডেড বাই আর কিউব। এই যে, সো এইটা হচ্ছে ওই অপরিবাহী নিরেট গোলকের ভিতরে তুমি কি পাবা, কতটুকু প্রাবল্য পাবা, এইটা বুঝা গেছে? ওকে। এখন এইখানে তোমাকে যদি হচ্ছে এই পয়েন্টে বিভব বের করতে দিত, তাইলে তুমি কি করতা? এখানে যদি বিভব বের করতে দিত তাহলে কি করতা? আমি হচ্ছে ইকুয়েশনগুলো সেট আপ করে দেই, ক্যালকুলেশন তোমরাও করতে পারবা, খুব নর্মাল ক্যালকুলেশন। তাহলে চলো এটা দেখি আমরা, এখানে বিভব বের করতে দিলে আমরা কি করতাম। ওকে, তাহলে আমি এই পেজটাই কপি করে নিচ্ছি, আমার নতুন করে আর গোলক আকার দরকার নাই। এইখানে যে ভিতরে এই কিউ চার্জ থাকে এটা আমার এখনো লাগবে, এইটা আর তাহলে লাগতেছে না। ব্যাস, এখন দেখো আমার স্ট্র্যাটেজি কি হবে। আবারও তো এইখানে এই বিভাজনটা করার কারণে কি হয়েছে, এই গোলকটা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমার এইভাবে চিন্তা করলে চলে কিনা দেখো তো। ছোট যেই এ গোলকটা, এ ব্যাসার্ধের গোলক, তার পৃষ্ঠে আমি বিভব বের করব, এটা একটা পার্ট। আর আরেকটা হচ্ছে বাইরে যে খোলকটা পাইলাম আমি, পুরো খোলক, এটার জন্য একটা বিভব পাবো না? তাহলে এই দুইটা বিভব অ্যাড করলে আমি টোটাল বিভবটা পেয়ে যাব। তাহলে আমার এই পয়েন্টটার একটা নাম দেই, এই পয়েন্টটার নাম দিলাম মনে করো পি। দাঁড়াও, এই যে, তো এই পয়েন্টটার নাম দিলাম মনে করো পি। এই পি পয়েন্টে আমি বিভব বের করতে চাই। তাহলে পি পয়েন্টে এ ব্যাসার্ধের গোলকের জন্য বিভবটা বের করে ফেলি। এ ব্যাসার্ধের যেই গোলক, তার জন্য আমার কি জানা আছে দেখো তো। তার জন্য অলরেডি হচ্ছে ওই যে চার্জের পরিমাণ টরিমাণ জানা আছে। তাহলে চার্জের পরিমাণ যেহেতু জানি, তাহলে এইখানে আমি বিভব বের করতে পারবো কি না। শুধু এইটার জন্য কিন্তু খেয়াল করো, শুধু এইটুকুর জন্য, আর কিন্তু কোনো কিছু এখানে তোমাকে কনসিডার করতে হবে না, বুঝতে পারছো? আর কোনো কিছু এখানে কনসিডার করতে হবে না। তাইলে এইটার জন্য একবার বিভব বের করবা, আর এই বাইরের গোলকের জন্য বিভবটা বের করবা। সিস্টেমটা আমি বলে দেই, তোমরা চাইলে এটা হোমওয়ার্ক হিসাবেও জমা দিতে পারো, আমি দিতে পারি। আরো দুই একটা জিনিস এরকম আজকে দেখাবো ক্লাসের মধ্যে, সো এটা নিয়ে ডিসকাশন হইতে পারে। সো ভিতরের গোলকের জন্য, আস্ত গোলকের জন্য তো চার্জ বের করেই ফেলছি, সরাসরি বিভবের ফর্মুলায় বসায় দিবা, আমরা পেয়ে যাব বিভব। বাট আমার একটা প্রশ্ন আছে, এই যে এই গোলকটার জন্য আমি যে বিভব বসাবো, এই যে এই গোলকটার যে পুরা চার্জটা, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সিমেট্রি মেনটেন করতেছে, তার জন্য যে আমি ধরতে পারতেছি এই পুরা চার্জটুকু, এই যে স্মল কিউ চার্জ, এটা কেন্দ্রে আছে, এটা ধরে যে আমি ওর পৃষ্ঠে বিভব বের করব, এইখানে তুমি ওই পরাবৈদ্যুতিক মাধ্যমের যে ইফেক্টটা, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা, এইটা কাজে লাগাবা কি না, এটা হচ্ছে একটা প্রশ্ন নাম্বার ওয়ান। সেটা হচ্ছে এই গোলকের জন্য। দ্বিতীয় অংশটা হচ্ছে, আমি একটু এক্সপ্লেইন করি তারপরে ওই প্রশ্নটা করতেছি। সেটা হচ্ছে ধরলাম কথার কথা আমরা এখন কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছি। কোথায় আছি? এক্স দূরত্বে। তাহলে এক্স দূরত্বে থাকলে আমরা এখানে ডিএক্স পুরুত্বের একটা পাতলা খোলক কল্পনা করি। ডিএক্স পুরুত্বের একটা পাতলা খোলক কল্পনা করি এখানে। আর এই কেটাকে আমি এখানে একটু নিচে সরাই দেই, নাহলে কনফিউশন তৈরি হবে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা হচ্ছে কে। তাহলে এই যে পাতলা খোলক একটা কল্পনা করলাম, এটার পুরুত্ব হচ্ছে ডিএক্স। এটার পুরুত্ব কি? ডিএক্স, এবং ডিএক্স হচ্ছে টেন্ডস টু জিরো, পুরুত্ব হচ্ছে ডিএক্স। তাহলে এই ডিএক্স পাতলা খোলক, যে এটার মধ্যে কি অনেক অল্প পরিমাণ চার্জ আছে, সেই অল্প পরিমাণ চার্জটা কতটুকু, সেটা হচ্ছে তুমি এইটার ভিতরে ম্যাটেরিয়াল কতটুকু আছে বের করো। তাহলে হচ্ছে সারফেস এরিয়া ইন্টু পুরুত্ব। তাহলে হচ্ছে 4 পাই x² ডিএক্স। এটা হচ্ছে ওর ভিতরে ম্যাটেরিয়ালের ভলিউম। এটা এখানে গোলকের ভলিউম বলি নাই কিন্তু, এই যে পাতলা খোলকটা, পাতলা খোলকের মধ্যে যতটুকু ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের ভলিউম হচ্ছে এইটা। আর সেই ম্যাটেরিয়াল ভলিউমকে যদি আমি চার্জ ডেনসিটি, এই যে 4/3 পাই r কিউব, হ্যাঁ, এটা দিয়ে যদি হচ্ছে গুণ করি, তাহলে এই এতটুকুর মধ্যেই পাতলা খোলকের মধ্যে যতটুকু চার্জ আছে, সেইটার কি বের হবে? চার্জ বের হবে। তাহলে এই চার্জের পরিমাণটা যে বের হইল, এইটুকুর জন্য, এই গোলকের জন্য আমি বিভব কি লিখব? এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত, এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত বিভব লিখব হচ্ছে
এই যে চার্জ আমি পাইলাম, এই চার্জের আগে কি বসবে? আগে বসবে হচ্ছে ওই যে 1/4 পাই এপসাইলন নট। আর কি বসবে? ওই রেডিয়াসটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে ইনটু 1/x, এটা দিয়ে ভাগ করতে হবে। এখন এটা তো আমি পাইলাম হচ্ছে শুধু এই গোলকটার জন্য, এই যে শুধু পাতলা যে খোলকটা, এই পাতলা খোলকটার পৃষ্ঠে পর্যন্ত বিভব। কিন্তু আমি যখন অসীম থেকে আসব, এসে যখন একটার পর একটা খোলক পার হবো, খোলক পার হবো, এক একটা খোলকের ভিতরে ঢুকতে হচ্ছে না? কিন্তু মনে রাখো, ওই যে খোলকের ভিতরে ঢুকে ফেললে বা ভিতরে ঢুকে পড়লে আর কি নতুন করে বিভব ক্যালকুলেট করতে হয়, নাকি পৃষ্ঠের বিভবটাই রেখে দিতে হয়? পৃষ্ঠেরটাই রেখে দিতে হয়। তাহলে পৃষ্ঠেরটাই যদি রেখে দেই, তাহলে আমি এখন জাস্ট এইখানে যদি এই ক্যাপিটাল আর থেকে শুরু করে স্মল এ পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করি, তাইলেই বাইরের খোলকের জন্য আমার বিভব পেয়ে যাওয়া উচিত কি না? তাহলে এইভাবে আমরা হচ্ছে বিভবটা পাইতে পারি, ঠিক আছে। বাট আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আমার ওই কে এর কোনো ভূমিকা থাকবে কি না? তাহলে এই দুইটা প্রশ্ন আমি তোমাদের কাছে রাখলাম, তোমরা এটা খুব চিন্তা করে ভেবে উত্তর দিবা। আন্দাজে উত্তর দিও না, কারণ এই জিনিসটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ভালো থট প্রভোকিং একটা কোশ্চেন, যে এখানে এটার ইফেক্টটা আসলে কি। সো এইটা একটু তোমরা চিন্তা করবা, চিন্তা করে আমাকে হচ্ছে জানাবা। আর আগেরটুকু যেটা বলছি, এটা এইটুকু হচ্ছে ফেয়ারলি সিম্পল, সো এটাতে আর অত বাড়তি চিন্তার কিছু নাই। কিন্তু এখানে আসলে চিন্তা করার মতো খোরাক আছে, তাহলে এটুকু চিন্তা করেই জানাবা। ওকে, নেক্সট দেখতেছিলাম, এটা হচ্ছে তোমাদের একটা ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম, বলছিলাম যে পরে দেখাই দিব, মানে ওই ক্লাসে মেবি টাইম ছিল না, তো পরে আর মেবি দেখানো হয় নাই। তো এটা আবার একটু রিক্যাপ করি, এটা খুবই সিম্পল একটা প্রবলেম। এটা হচ্ছে আমরা ওই চার্জের জন্য বিভব বের করতেছিলাম, সমবিভব তল পড়ছিলাম, ওইটার একটা প্রবলেম। প্রবলেমটা ছিল এরকম যে -d/2 0 0 এবং d/2 0 0 স্থানাঙ্কে +q আর -q দুইটা বিন্দু আধান আছে। তাহলে শূন্য বিভব মানের সমবিভব তলের সমীকরণটি নির্ণয় করো। এখন কথা হচ্ছে, এই যে এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, মনে করো এই যে এইটা, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এরকম ডান হাতি স্থানাঙ্ক ব্যবস্থা আমরা ইউজ করতেছি। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স হচ্ছে নীলটা, ওয়াই হচ্ছে লালটা, আর জেড হচ্ছে সবুজটা। এখন এইখানে বলছে যে এক্স অক্ষে -d/2 0 0, মানে ওয়াই জেড নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, শুধু এক্স নিয়ে চিন্তা করতে হচ্ছে। তাহলে একটা হচ্ছে ওই -d/2 তে আছে, আর একটা হচ্ছে +d/2 তে আছে, তার মানে এটা তো এক্স অক্ষ, তাই না? তাহলে এখানে এতটুকু সামনে আর ঠিক এতটুকু পিছনে দুইটা চার্জ আছে। আরেকটা পাইপ হইলে অবশ্য দেখানো যেত, ধরলাম, ধরো কলমটাই ধরলাম আমি এখানে। এই যে নীলটা তো আমাদের এক্স অক্ষ, তাহলে এই কলমটার মাথা এটা মনে করো -d/2। তাহলে এই কলমটা যত লম্বা ঠিক ততটুকু সামনে এই যে এরকম +d/2, এতটুকু দূরে হচ্ছে দুইটা চার্জ আছে। একটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, একটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। তাহলে এইটা আসলে কি হইলো? একটা ডাইপোল হয়ে গেল না? যেই ডাইপোলের ডাইপোল লেংথ এই -d/2 আর +d/2 যোগ করলে যা পাওয়া যাবে, মানে ভ্যালু কত? d/2ই তো, d/2 d ডিস্টেন্স। তাহলে d ডিস্টেন্সে ইকুয়াল এন্ড অপোজিট একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ আছে। তাহলে একটা ডাইপোলের বেলায় সমবিভব তলটা কোথায় ছিল মনে আছে? ঠিক এদের মধ্যবিন্দুতে। এই যে ডাইপোলের ঠিক মধ্যবিন্দুতে, একদম ডাইপোলের যে ডাইপোলের যে কি বলে এটাকে, আহ এই ডাইপোল দৈর্ঘ্য যেটা, এই ডাইপোল দৈর্ঘ্যের সাথে লম্ব ভাবে। তার মানে আমি যদি সমবিভব তলটাকে একটা কাগজ দিয়ে দেখাইতে চাই, এখানে কাগজ আছে না? একটা কাগজ দেন তো ভাই, নর্মাল যে কোনো একটা কাগজ দিলেই হয়। কি দিয়ে চালাবা? ও আচ্ছা, ঠিক আছে। সো কল্পনা করো, এইখানে একটা মাইনাস চার্জ আছে, ঠিক সামনে এই মূল বিন্দু থেকে এতটুকু দূরত্বে আরেকটা প্লাস চার্জ আছে। তাহলে এটা একটা ডাইপোল, ডাইপোলের সমবিভব তলটা ছিল ডাইপোলের যে দৈর্ঘ্য তার সাথে লম্বভাবে একটা তল। সো এই যে এই তলটা, এই যে এই তলটা, তাহলে এই তলটা এখন তাকাইলেই তুমি বুঝতে পারতেছো যে আরে এটা দেখি ওয়াই জেড তল, তাই না? তাহলে ওয়াই জেড তলটা যেটা মূল বিন্দুগামী ওয়াই জেড তলের যে সমান্তরাল তলটা, মানে মেইন যে ওয়াই জেড তলটা, এই ওয়াই জেড তলটাই হচ্ছে এখানে সমবিভব তল। এবং এই সমবিভব তলের বিভবটা কত? শূন্য। শূন্য কেন? কারণ এই তলের উপরে যেই বিন্দুই তুমি নাও না কেন, সেটা এই প্লাস চার্জ থেকে যত দূরে, মাইনাস চার্জ থেকেও এক্স্যাক্টলি তত দূরে, দুই পাশে তো সিমেট্রি মেনটেন করতেছে। তাহলে হচ্ছে এটা সেই শূন্য বিভবের সমবিভব তল যেটা পাওয়ার কথা ছিল এইটা। সো এটা আসলে ওয়াই জেড তল। তাহলে ওয়াই জেড তলটাকে তুমি কি দিয়ে বুঝাবা? x=0 দিয়ে। আর তো কিছু বলা লাগবে না, ওয়াই এর ভ্যালু যাই হোক, জেড এর ভ্যালু যাই হোক, তোমার এক্স এর ভ্যালু 0 হইলেই তো হইলো।
তাইলেই তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে সেই তলটা। তো এটা আসলে সিম্পল একটা প্রবলেম ছিল, বাট স্কিপ করে গেছিলাম দেখে আজকে আবার এটা নিয়ে আলোচনা করলাম। তাহলে গেল এইটা। তারপরে হচ্ছে, আচ্ছা এইটাও একদিন বলছিলাম যে গাউস পড়ানোর পরে আমরা এটা রিভিজিট করব। তো এখন তো আমরা গাউস পড়ে ফেলছি, বিভব টিভব সুন্দর মতো আমরা জানি। তাহলে এটা একটু দেখি। এখানে বলছে যে একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, মানে কি পরিবাহী গোলক, কন্ডাক্টিং তো। তাহলে এটা হচ্ছে একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হ্যাভিং এ চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই অ্যান আনচার্জড কন্ডাক্টিং হোলো স্ফেরিক্যাল শেল। তাহলে let the potential difference between the surface of the solid sphere and that of the outer surface of the hollow shell be v। তাহলে এইটুক পর্যন্ত কি বলছে আমরা আগে একটু বুঝি। এই যে এটা একটা গোলক, এটা কেমন গোলক? এটা পরিবাহী, এই গোলকটা পরিবাহী। এটার বাইরে আরেকটা গোলক আছে, তো এই গোলকটাও পরিবাহী, দুইটা গোলকই পরিবাহী গোলক। দাঁড়াও, এটা গোল হয় নাই, এই পরিবাহী, এটাও পরিবাহী গোলক। যাক, যতটুকু হয়েছে, এর চেয়ে তো আর এত পারফেক্ট এখন হাতে আঁকা সম্ভব না। তো আমরা দুইটার রেডিয়াস ধরে নেই। মনে করো এটার রেডিয়াস হচ্ছে R1, আর ওই যে ওইটার রেডিয়াস, এটার রেডিয়াস আমরা ধরে নিলাম R2। এখন আমাদেরকে কি বলছে? তা আমাদেরকে বলছে যে এই যে একটা আহ, কোনটার মধ্যে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, এটার মধ্যে হচ্ছে কিউ চার্জ আছে। এই যে এটার মধ্যে বলছে কিউ চার্জ আছে। তাহলে এটার মধ্যে যদি হচ্ছে কিউ চার্জ থাকে, এই যে কিউ চার্জ দিলাম, ভালো কথা। তাহলে এই কিউ চার্জ দেওয়ার পরে বলছে এই বাইরেরটাতে আমরা কোনো চার্জ দেই নাই, আনচার্জড। এখন সত্যিকারে তুমি যখন এরকম করবা, এরকম কিউ চার্জ দিবা, এখানে বাইরে আরেকটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার রাখবা, তখন একটা ঘটনা ঘটবে, এটা হচ্ছে ইন্ডাকশন। সেই ইন্ডাকশনের কারণে কি হবে জানো? এই যে বাইরের গোলকটা দেখতেছো, এই বাইরের গোলকের ভিতরের পৃষ্ঠে ও হচ্ছে মাইনাস কিউ চার্জ ইনডিউস করবে, আর বাইরের পৃষ্ঠে হচ্ছে প্লাস কিউ চার্জ ইনডিউস করবে। বাট মোটের উপরে ওই বাইরের শেলে কি কোনো মানে এক্সেস চার্জ আছে? তা তো নাই। বাইরের শেলটা কিন্তু স্টিল টোটাল চার্জ কিন্তু জিরোই মেনটেন করবে। ওই যে তখন বলতেছিলাম চার্জের সংরক্ষণশীলতা, এটা কিন্তু মেনটেন করবে। এখন আমার কথা হচ্ছে, এই দুইটা গোলকের তাইলে আমি হচ্ছে কি পাবো, বিভব পার্থক্য কি পাবো? এইটা কেমনে হচ্ছে আমরা বের করব বিভব পার্থক্য বের করার জন্য? তাহলে আমাকে চিন্তা করতে হবে যে অসীম থেকে প্রথমে আমি R2 দূরত্বে আসলাম, তারপরে আমি কি করতে হবে, আবার অসীম থেকে আমি হচ্ছে ওই যে R1 দূরত্বে আসলাম। তাহলে এই দুইটার জন্য আমাকে কি বের করতে হবে? বিভবের বিভব নিয়ে সেটা ডিফারেন্স নিতে হবে। তাহলে আমি যখন অসীম থেকে R2 দূরত্বে আসতেছি, তখন আমি আসলে কার প্রভাব টের পাচ্ছি, কোন চার্জটুকুর প্রভাব টের পাচ্ছি? শুধু ওই যে ভিতরে যে কিউ চার্জটা আছে, এইটার প্রভাবটা আমি টের পাচ্ছি। তাহলে বাইরের গোলকের আমার পটেনশিয়ালটা কত হইল? 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই R2, এটাই তো। আর ভিতরের গোলকের পৃষ্ঠে যখন আমি যাচ্ছি, তখন তাইলে আমি বিভবটা কত পাচ্ছি? পাচ্ছি 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই R1। তাহলে এই দুইটার যদি আমি পার্থক্য নেই, সেই বিভব পার্থক্যটাকে বলা হয়েছে ভি। তাহলে এটা হচ্ছে শুরুতে, এটা বলা হয়েছে শুরুতে, শুরুতে, শুরুতে। এরপরে আমাকে বলা হয়েছে যে বাইরের যে গোলকটা, ওটাতে আমরা -4 কিউ চার্জ নিয়ে আসছি। কি নিয়ে আসছি? -4 কিউ চার্জ। তাহলে বাইরেরটায় -4 কিউ চার্জ নিয়ে আসলে কি হবে? এটা হচ্ছে পরে। তাহলে এই যে বাইরেরটায় -4 কিউ চার্জ, এটা হচ্ছে পরে নিয়ে আসছি আমরা, শুরুতে ছিল না। তাহলে পরেরটা আমরা নীলকালি দিয়ে করি। তাহলে নীলকালি দিয়ে যখন করতেছি, এখন দেখো বাইরের গোলকে আমি আসছি, বাইরের গোলকের পৃষ্ঠে আসব। তাহলে ওই প্লাস কিউ এর চার্জ, এই ভিতরে যে প্লাস কিউ, ওইটার প্রভাব এখানে থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আবার এই যে -4 কিউ, এটার প্রভাব থাকবে কিনা? হ্যাঁ থাকবে। দুইটারটাই থাকবে। তাইলে আমার বড় যে বাইরের গোলকটা R2, সেটার জন্য আমাকে যদি বিভব বের করতে বলে, তাহলে আমি কি করব? আমি 1/4 পাই ইপসাইলন নট কমন নিব, নিয়ে আমার ওই Q/R2 যেটা ছিল, সেটা তো থাকবেই, কারণ আর ভিতরেরটা তো আমি চেঞ্জ করি নাই। তার সাথে -4 কিউ ডিভাইডেড বাই R2 যেটা, এইটাও থাকবে। তাহলে এটা হচ্ছে এখন আমার ওই বড় গোলকের পৃষ্ঠের বিভব। আচ্ছা, বড় গোলকের পৃষ্ঠের বিভব না হয় বুঝলাম, তাহলে ছোট গোলকের পৃষ্ঠের বিভবটা কি হবে সেটা দেখি। আমি 1/4 পাই ইপসাইলন নট কমন নিলাম। ওই ছোট গোলকের জন্য, ছোট গোলকে আসতে গেলে আমাকে কি বড় গোলক পার হয়ে আসতে হয়? বাইরে থেকে যখন আসতেছি, ছোট গোলকের পৃষ্ঠে আসতে গেলে বড় গোলকটা পার হয়ে এখানে আসতে হয়েছে। তাহলে বড় গোলকের পৃষ্ঠ পর্যন্ত আসতে গিয়ে আমাকে ওই -4 কিউ এর প্রভাব সামলাইতে হবে কি হবে না?
অবশ্যই হবে। তাইলে বড় গোলকের পৃষ্ঠ পর্যন্ত আসতে গিয়ে সেই -4q/r2 এটুক তো লাগবেই। এবার বড় গোলকের ভিতরে চলে আসছি। বড় গোলকের ভিতরে চলে আসলে এখন আর -4q এর ইফেক্ট নাই। বড় গোলকের ইফেক্টটা -4q এর ইফেক্ট ছিল R2 পর্যন্তই। বাট এরপরে ভিতরে যখন আসছি, R1 দূরত্ব পর্যন্ত যখন আসছি, ওই ছোট গোলকের যে কিউ, এটার ইফেক্ট তো আজীবন ছিল, এখনো আছে। তাহলে হচ্ছে এখানে আমরা q/r1 এইভাবে লিখলাম, এটা অ্যাড করে। তাহলে এই দুইটার যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে এখন বিভব পার্থক্য। দেখো দুইটাতে সেম টার্ম, -4q/r2 -4q/r2 অ্যাড হয়েছে, সেম টার্ম। তাহলে এই পার্থক্য আর উপরেরটার পার্থক্য একই না? এইখানেও কি ছিল, 1/4 কমন নিলে কিউ ইন্টু, সরি, q/r1 -q/r2। এইখানেও দেখো 1/4 কমন নিলে এইটা কেটে যায়, কেটে গিয়ে q/r1 আর q/r2 থাকে। তার মানে এই পার্থক্যটাও ভি। তার মানে হচ্ছে বিভব পার্থক্য আসলে চেঞ্জ হবে না। দ্য নিউ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু সারফেসেস, এটাও হবে সেম, ভি, অর্থাৎ সেম থাকবে, সেম থাকবে। এটা বেশ সুন্দর একটা প্রবলেম ছিল। তো এটা বলছিলাম যে গাউস পড়ার পরে আমরা রিভিউ করব, তো এই যে এখন আবার এটা রিভিজিট করলাম। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটু দেখি তোমরা এর মধ্যে কোনো কিছু বলতেছিলে কিনা। বলরেখা আড়াআড়ি চাপ দেয়, এইটা দ্বারা কি বুঝাচ্ছে? আচ্ছা, বলরেখা আড়াআড়ি চাপ দেয় এটা দিয়ে কি বুঝাচ্ছে দেখো। এটা হচ্ছে ওই যে দুইটা চার্জের মধ্যে ফোর্সের যে মানে ইন্টারাকশন হয়, এটাকে সাম কাইন্ড অফ এক্সপ্লেইন করার জন্য আর কি। এই যে দেখো এটা একটা প্লাস চার্জ, এই যে দেখো এটা একটা প্লাস চার্জ। তাইলে ওই ছবি দেখেই আমি বুঝবো, বলরেখার ছবি দেখেই আমি বুঝবো এই চার্জগুলো একে অপরের উপরে কেমন বল প্রয়োগ করতেছে বা কোন দিকে। এই প্লাস চার্জের জন্য দুইটা প্লাস চার্জ পাশাপাশি থাকে, বলরেখা কেমন হয় আমরা আঁকছিলাম ক্লাসে, মনে করে দেখো, একদম ডিটেইলস হিসাব করে আঁকছিলাম। এই যে এরকম হয়, দুইটাই প্লাস চার্জ থাকলে বলরেখাগুলো এরকম হয়। এই যে এরকম। তো বলরেখাগুলা পরস্পরকে আড়াআড়ি চাপ দেয়। তাহলে এই বলরেখা এই বলরেখাকে আড়াআড়ি চাপ দিবে, এই বলরেখা এই বলরেখাকে আড়াআড়ি চাপ দিবে। তাহলে কি হবে, ওরা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে ঠিকই তো আছে, পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। সো ওই ছবি দেখে তখন বোঝা যায় যে আসলে ফোর্সটা কোন দিকে কেমনে কাজ করতেছে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, নিবিড় যেটা বলছো, এই যে তোমাদের গালিব ভাইয়া পাশের রুমেই আছে, তাহলে বইলা দিলে আজকেই দিয়ে দিতে পারবে। ও, এটা তোমাদেরকে চেক করতে বলছিলাম যে দেওয়া হয়েছে কিনা, তাই না? যদি না দেওয়া হয়ে থাকে আমি তাহলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, এটা ভালো কথা মনে করাই দিছো। এইটা গাউস দিয়ে প্রুভ করে দেখাবেন রুসিব বলছো, কোনটা? বলরেখার আড়াআড়ি চাপ দেওয়ার ব্যাপার, এখানে তো গাউসের কিছু নেই। আচ্ছা চলো আমরা একটু আগাই। এখানে হচ্ছে কুলম্বের সূত্র টুত্র আরো যা যা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো এখানে একত্র করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য যে ফর্মুলাগুলা, সেগুলা। জ্ঞানমূলক প্রশ্ন, বিন্দু আধান কি? বিন্দু আধান বলতে হচ্ছে বিন্দুর মতো ক্ষুদ্র, মানে বিন্দুবৎ আধান যেটাকে আমরা বলি, অতি ক্ষুদ্র আধান। পরখ চার্জ কি? ওই যে +1 কুলম্ব চার্জ, এটাকে আমরা পরখ চার্জ বলি। কুলম্ব বল কাকে বলে? ওই যে দুইটা চার্জের মধ্যে যেই ফোর্স কাজ করে। সো এগুলা সুন্দর করে সাজায় লিখবা, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক কি? ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে এমন মিডিয়াম যেটা হচ্ছে মানে যেটার ভিতর দিয়ে আসলে কি বিদ্যুৎ প্রবাহিত হয় না। সো ওই মিডিয়ামকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার হচ্ছে পোলারাইজেশন হয়, পোলারায়ন হয়। মানে জিনিসটা তো মুখে বললাম, তারও একটু বলি আবার। মনে করো আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মোম রাখছি, এই যে এখানে প্লাস, এখানে মাইনাস, ইলেকট্রিক ফিল্ড। তো প্রথমে মনে করো এখানে মোমের অ্যাটমটা ছিল, মানে মোমের মলিকুলটা ছিল। মোমের মলিকুল কি নিস্তড়িত বা হচ্ছে চার্জ নিউট্রাল। আমি কয়েকটা মলিকুল আঁকি। তাহলে মোমের মলিকুলগুলো মনে করো এই যে এরকম নিউট্রাল কতগুলা মলিকুল ছিল। তো নিউট্রাল মলিকুল থেকে যখন ইলেকট্রিক ফিল্ড পাবে, এই যে দুই পাশে চার্জ দিছি, তখন তারা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হয়ে যাবে?
মলিকুলগুলা এই যে এরকম হয়ে যাবে যে ওর পজিটিভ প্রান্তটা একটু এদিকে সরে যাবে, নেগেটিভ প্রান্ত এদিকে। মলিকুল মানে কি, ওখানে ভিতরে এক গাদা পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ চার্জগুলো স্লাইটলি এদিকে সরে আসবে, পজিটিভ চার্জগুলো স্লাইটলি ওদিকে সরে আসবে। তাইলে এরা পোলারাইজড হয়ে যাচ্ছে, তার মানে এদের মধ্যে একটা সাম কাইন্ড অফ পোল তৈরি হচ্ছে, ইলেকট্রিক পোল তৈরি হচ্ছে। তাইলে ওদেরকে পোলারাইজ করতে গিয়ে কি করতে হয়, শক্তি খরচ করতে হয়, তাই না? সো এই জন্য তুমি দেখবা যে মাঝখানে তুমি ডাইইলেকট্রিক ফিল্ড রাখলে, সরি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখলে, এমনিতে খালি অবস্থায় তোমার যতটুকু তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার কথা ছিল, মাঝখানে ডাইইলেকট্রিক ফিল্ড রাখলে তার চেয়ে কম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এটার আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে, ডিফারেন্ট এক্সপ্লেনেশন হচ্ছে যে আমি তো এখানে প্লাস মাইনাস রাখছি, তাহলে এটা কিছু না রাখলে আমার এই প্লাস থেকে মাইনাস পর্যন্ত যে তড়িৎ বলরেখাটা তৈরি হওয়ার কথা সেটার দিক এদিকে। আর এই যে ও পোলারাইজড হওয়ার কারণে ওর এখানে কি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে ওর একটা বলরেখা হবে এদিকে। তাহলে এই ছোট বলরেখাগুলা বা এই লোকালাইজড এই বলরেখাগুলা এই বলরেখাগুলার বিপরীতে কাজ করে ওদেরকে দুর্বল করে দেয়, অর্থাৎ বলরেখার ঘনত্ব কমায় দেয়। তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড কমে যায়। চাইলে এইভাবেও এই কথাটাকে ইন্টারপ্রিট করা যায় যে মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখলে ইলেকট্রিক ফিল্ড যে কমে যায়, এইটা। ও আচ্ছা, ওই পরিবাহী গোলকের আমি বুঝছি এখন তুমি কি বলতে চাইছো। ওইটা বলতে চাইলে দেখো আমি এইভাবেও বলতে পারি যে এইটুকু গোলক, এই গোলকের ভিতরে এনক্লোজড চার্জ কোনটা, এটাই তো কিউ। এই গোলকের ভিতরে এনক্লোজড চার্জ কি, শুধু কিউ, আর তো কিছু নাই। তাহলে এটার জন্য আমরা শুধু এই যে Q/R2 নিছি। আর R1 এর গোলকের মাথায় তো এটা আছে, তাহলে এটার জন্য এটা ঠিক আছে। পরেরটাতে যখন আমরা যাব, সেইখানে ওই গাউস দিয়ে চিন্তা করলে আমি এইভাবে চিন্তা করতে পারতাম যে আমার এখানে কি আছে, ভিতরে কিউ আছে। এই কিউ এর কারণে এটার ভিতরের গায়ে কি আছে, মাইনাস কিউ আছে, বাইরের গায়ে কি আছে, প্লাস কিউ আছে। তাহলে বাইরের গায়ে প্লাস কিউ আর -4 মিলে, -4 কিউ মিলে কত হয়, -3 কিউ। তাহলে এইবার তুমি হচ্ছে কিউ এনক্লোজড চিন্তা করো। এনক্লোজড চিন্তা করলে এইটাতে তুমি হচ্ছে এটাতে এটাতে বাইরেরটাতে তুমি হচ্ছে ওই -3 কিউ দিয়েই চিন্তা করতে পারবা, ওইটার পৃষ্ঠের বিভব -3 কিউ দিয়েই চিন্তা করতে পারবা, ওইটা বলতেছিলাম যে এনক্লোজড চার্জ দিয়ে যদি চিন্তা করো এইভাবে করা যায়। তার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এখন যেভাবে বলছি এটা মোর সিম্পলিস্টিক, বাট গাউস দিয়ে হচ্ছে তোমাকে কনভিন্স করা যায় যে হ্যাঁ, মানে ওর ভিতরের টুকুই কাজ করতেছে, বাইরের টুকু আর তেলে কাজ করতেছে না আর কি, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এখানে ছিলাম। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা বলছিলাম যে দুইটা চার্জকে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে রাখলে ওদের মধ্যে যতটুকু আকর্ষণ বা বিকর্ষণ হয়, যদি আমরা কোনো মিডিয়ামে রাখি, তাহলে ওই আকর্ষণ বা বিকর্ষণ যত গুণ বা যত ভাগের এক ভাগ হয়, ওইটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কারণ জিনিসটা ছিল এই যে এরকম, যে আমি শূন্য স্থানে দুইটা চার্জকে রাখছি, এই যে শূন্য স্থানে দুইটা চার্জকে রাখছি, Q1 Q2, মাঝখানে ডিস্টেন্স d। তাহলে এদের মধ্যে ফোর্স কতটুকু, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আর এখন এটা শূন্যস্থানে না থেকে মনে করো পানিতে আছে, মনে করো পানিতে আছে, তাহলে পানিতে রাখলে আমাকে কি করতে হবে, ওই একই Q1 Q2 একই ডি। তাহলে এখানে এফ ওয়াটার এটা হয়ে যাবে 1/4πε0 কে অফ ওয়াটার Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে কি আমি এটা বলতে পারি না যে এফ নট বাই এফ এটা কত? তাহলে দেখো এই এফ ডাব্লিউ এটা কত, তাহলে এইখানে হচ্ছে আমার এটা কে গুণ কমে গেছে, তাহলে হচ্ছে এটার তুলনায় এটা কি কে গুণ। তাহলে আমাকে কি লিখতে হবে, এটাই হচ্ছে ওই যে কে অফ ওয়াটার। তাহলে এই ফোর্সের রেশিও দিয়ে এটাকে বলা যায়। তাহলে ফোর্সের রেশিও দিয়ে যেমন বলা যায়, তেমনি আবার হচ্ছে ওই যে পারমিটিভিটির রেশিও দিয়েও বলা যায়। ইপসাইলন নট, আর এই যে শূন্যস্থানটা ইপসাইলন নট ধরি, আর এই ইপসাইলন নট ইন্টু কে এই পুরাটাকে যদি আমি পানির ইপসাইলন ধরি, তাহলে আমি কি লিখতে পারতেছি, ইপসাইলন ওয়াটার ইকুয়ালস ইপসাইলন নট ইন্টু কে ওয়াটার, এইভাবেও বলা যায়। তাহলে সেইখান থেকে চিন্তা করলে ইপসাইলন ওয়াটার ডিভাইডেড বাই ইপসাইলন নট ইকুয়ালস হচ্ছে কে ওয়াটার। তাহলে এই রেশিও দিয়ে তুমি যদি বলো, তাহলে বলবা যে কোন একটা মাধ্যমের প্রবেশ্যতা
সরি, ভেদনযোগ্যতা, কোন একটা মাধ্যমের ভেদনযোগ্যতা আর শূন্যস্থানের ভেদনযোগ্যতা, এটার রেশিও কি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, এইভাবেও বলতে পারবা। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা হচ্ছে দেখো কতবার আসছে। তারপর হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম বা ডাইইলেকট্রিক কি, এটা অলরেডি চলে আসছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। আধান ঘনত্ব, চার্জ ঘনত্ব কি, তো এটা আবার হচ্ছে অনেক ভাবে হইতে পারে। যেমন হচ্ছে লাইন চার্জ ডেনসিটি পড়ছি না আমরা, প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু চার্জ থাকে গাউসেরটায়। তারপর হচ্ছে আবার সারফেস চার্জ ডেনসিটি পড়ছি সিগমা, এটা কোথায় ছিল, ওই যে গাউসের সূত্র পড়তে গিয়েই, কত কুলম্ব পার মিটার স্কোয়ার। আবার ভলিউমেট্রিক চার্জ ডেনসিটিও পড়ছি, যে প্রতি মিটার কিউবে কতটুকু চার্জ থাকে, সো এইভাবে লিখবা। তারপর হচ্ছে বিভব কি, এটা অলরেডি জানো, দেখাইছি, মানে অনেক ডিটেইলসে আমরা এটা আলোচনা করছি। চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে এটাও দেখাইছি, কিউ/এ যেটা আসে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ থাকে। 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলে, 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের যেই চার্জ কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে তুমি এখানে কুলম্ব বাদ দিয়ে জুল বসায় দাও, তাহলে 1.6 × 10⁻⁹ জুল, এটাই কি 1 ইলেকট্রন ভোল্ট এর সমপরিমাণ শক্তি বা কাজ। তাহলে এটা কিন্তু আমাদের অন্য অনেক জায়গায় কাজে লাগে। তাহলে এইখানে তুমি কি লিখবা, যে 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয়। ঠিক আছে, ওকে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আসতেছে। বলছে যে একই দূরত্বে অবস্থিত দুটি চার্জের ক্রিয়াশীল বল পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তার মানে ওই মাধ্যমটা না থাকলে কি হয়, থাকলে কি হয়। এইটাই কিন্তু আমি তোমাকে এখানে অলরেডি দেখাই ফেলছি, যে মাধ্যম না থাকলে এই পরিমাণ ফোর্স পাই, আর মাধ্যম থাকলে আমরা এই পরিমাণ ফোর্স পাই। তার মানে হচ্ছে ওই দুইটা ফোর্সের মধ্যে ওই কে গুণিতক আছে, ওই কে যেটা মাধ্যমের কে, সেই কে গুণিতক আছে। তাহলে এইটাই লিখবা, মানে ওই প্রশ্নটাই কিন্তু এখানে আসলে ভিন্ন ভাবে রিপিট হয়েছে। আধানের কোয়ান্টায়ন বলতে কি বুঝো, একদম শুরুতে দেখাই ফেলছি আজকে ক্লাসের, যে যে কোনো বস্তুর চার্জের পরিমাণকেই যে আমরা ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হিসেবে দেখাইতে পারি, এইটা। তারপরে হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কেন, ব্যাখ্যা করো। সত্যি কথা বলতে সমধর্মী চার্জ যে পরস্পরকে বিকর্ষণ করে কেন, এই কেনর কিন্তু কোনো উত্তর নাই। এই সেম প্রশ্ন হচ্ছে রিচার্ড ফাইনম্যানকে করা হয়েছিল, যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে কেন, এক সাংবাদিক প্রশ্ন করছিল, উনি খেপে গেছিল যে করে কেন, এই কেনর আসলে কোনো উত্তর নাই। এটা মানে ফিলোসফির ব্যাপার স্যাপার, যে প্রকৃতি এইভাবে কাজ করে। আমরা বের করতে পারি যে কতটুকু চার্জ দিলে কি পরিমাণ বিকর্ষণ করবে, কিংবা কোন দিকে বিকর্ষণ করবে, এগুলো বের করতে পারি আমরা। বাট এই কেনর কিন্তু কোনো অ্যান্সার নাই আমাদের কাছে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি। কিন্তু বোর্ডে এই প্রশ্নটা চলে আসছে, তা এখন কি করবা। এখন যেটা করতে পারো বড় জোর, মানে মন্দের ভালো, সেটা হচ্ছে ওই যে আমি দুইটা এই যে ইয়া দেখাইছিলাম না, বলরেখা দেখাইছিলাম না, তুমি সমধর্মী দুইটা চার্জের বলরেখা আঁকো, আইকা তারপরে বলবো বলরেখাগুলো পরস্পরকে আড়াআড়ি চাপ দেয়, সুতরাং এরা পরস্পরকে বিকর্ষণ করে। তো এছাড়া আসলে এখানে খুব ভালো কিছু মানে বলার আসলে যুক্তি নাই, কারণ আসলেই দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কেন, হোয়াই, হাউ আমরা না হয় বলতে পারলাম, এই সেই হয় এরকম এরকম, কুলম্বের সূত্র টুত্র এই পরিমাণ এতটুকু এই দিকে, এগুলো বলতে পারলাম। এই কেনর আসলে উত্তর নাই। ওকে, নেক্সট হচ্ছে স্থিরতড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র এবং নিউটনের মহাকর্ষ সম্পর্কিত সূত্রের মধ্যে কি কি মিল অমিল রয়েছে। তো নিউটনের সূত্রটা দিছিল আগে, আর কুলম্বের সূত্রটা দিছিল পরে। তো এই জন্য তখন ওই কুলম্বকেও হচ্ছে অনেকে খোঁচা দিত, যে আরে মিয়া আপনি তো নিউটনের সূত্র থেকে মেরে দিছেন। তেমন কিছু করার নাই আসলে, ও তো পরীক্ষা নিরীক্ষা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে চার্জের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর নিউটনেরটাও কি আছে, ভরের গুণফলের সমানুপাতিক বিন্দু ভর, এখানেও কি বিন্দু চার্জ, গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এগুলো হচ্ছে মিল। অমিলটা কোথায়, নিউটনের সূত্রে কি থাকে, ওই যে জি, নিউটনের সূত্রটা কি ছিল, F = জি বিন্দু ভর, এই যে m1 m2 / ডিসটেন্স স্কয়ার। এই জিটা ইউনিভার্সাল, এটা হচ্ছে স্থান কাল পাত্র কিংবা হচ্ছে তোমার মাধ্যম, এগুলোর উপরে নির্ভর করে না। বাট কুলম্বের সূত্রে যে কনস্ট্যান্টটা, সেটা কি 1/4πε0, ε0 দিয়ে আমরা শূন্য স্থানে থাকলে, আর ε0 কে দেই অন্য কোনো মাধ্যমে থাকলে, তাহলে এটা মাধ্যমের উপরে নির্ভর করতেছে, তো এখানে হচ্ছে অমিল। আর আরো একটা জিনিস আছে, সেইটা কাইন্ড অফ ট্রু আবার কাইন্ড অফ না, এটা একটু ভেজাইলে একটা ব্যাপার, দ্বারা আমি বলি, দেখো যে যে বুঝতে পারো সে লিখবা, নাইলে দরকার নাই। আই গেস এটা দরকার নাই আসলে, লেখো না, জাস্ট জানার জন্য জানো। আমরা কুলম্বের সূত্রে কি বলছিলাম, যে চার্জ দুইটার মধ্যে আপেক্ষিক গতি থাকতে পারবে না, তাই না, কারণ তাহলে আবার ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার চলে আসে, একটা ভেজাল হবে।
নর্মালি নিউটনের সূত্রে হচ্ছে ওই ভর দুইটার মধ্যে গতি আছে কি নাই সেটা ম্যাটার করে না, বিকজ নিউটনিয়ান মেকানিক্স, এখানে হচ্ছে ওই গতির ইফেক্ট নাই। কিন্তু আমরা আবার মডার্ন ফিজিক্স পড়তে গিয়ে দেখবো যে গতিরও একটা ইফেক্ট আছে। ওই গতিশীল যেই ভর, ওই ভর আর একটা বস্তু আমার সাপেক্ষে স্থির থাকলে যেই ভরটা আমরা মাপবো এটা না এক হয় না। কাজেই ওইটার কিন্তু ইফেক্ট আছে আসলে, বাট নিউটনিয়ান মেকানিক্সে ওই জিনিসটা ইনক্লুডেড না। বিকজ নিউটনিয়ান মেকানিক্সে আমরা এক্সট্রিম স্পিড কিংবা হচ্ছে এক্সট্রিম ম্যাস এগুলো নিয়ে কিন্তু কাজ করি না। এক্সট্রিম বলতে এক্সট্রিমলি স্মল হইতে পারে, এক্সট্রিমলি বিগ হইতে পারে, ওগুলো নিয়ে কাজ করি না। এক্সট্রিমলি স্মল হয়ে গেলে আমাকে কোয়ান্টাম মেকানিক্সে যাইতে হয়, এক্সট্রিমলি বিগ হয়ে গেলে রিলেটিভিটির দ্বারস্থ হইতে হয়। বাট নিউটনিয়ান মেকানিক্সে ওই দুটো নিয়ে আমরা ডিল করি না। এই জন্য হচ্ছে ওই কথাটা আর কি নর্মালি আনা হয় না। ঠিক আছে, যে বুঝলে বুঝলে, না বুঝলে নাই, কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে গেল এইটা। কোন বস্তুতে 1.6 ইন্টু 10⁻⁻18 কুলম চার্জ থাকা সম্ভব কিনা যুক্তি দাও। তুমি এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা, যেই চার্জই দিবে সেটাকে এরকম থাকতে পারে নাও থাকতে পারে, সেটাকে তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিবা। দিয়ে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এই পরিমাণ চার্জ থাকা সম্ভব, সেটা প্লাস হোক মাইনাস হোক। বাট যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে এই পরিমাণ চার্জ থাকা সম্ভব না। তারপরে কোনো বস্তুকে হাত দ্বারা ঘর্ষণ করলে উহা আহিত হয় না কেন, ব্যাখ্যা করো। এই কথাটা না পুরোপুরি সত্যি না। আমি তোমাকে দেখাইতে পারবো যে এই রুমে অনেকক্ষণ এসি চালায় রাখবো, তখন হচ্ছে রুম থেকে হিউমিডিটি প্রায় জিরো হয়ে যাবে। আমি দাঁড়ায় আছি একটা অপরিবাহী জিনিসের উপরে, একটা কার্পেটের উপরে, এখন আমি হাত দিয়ে ঘষেও প্লাস্টিককে চার্জিত করতে পারবো। বাট নর্মালি এটা কেন বলা হয় যে হাত দিয়ে ঘষে চার্জিত করা যায় না কেন? বিকজ নর্মালি তুমি হাত দিয়ে ঘষে যদি কিছুকে চার্জিত করতে পারো, তখন কি তোমার হাত এটার গায়ে লেগে আছে, ধরলাম চার্জিত হইলো কোনোভাবে, তুমি তোমার হাত তো লেগে আছে, তোমার গায়ে চার্জ চলে আসবে, তোমার পা দিয়ে মাটিতে চলে যাবে। বাট আমি যদি এখন স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করি, যে আমি ইনসুলেটর একটা ম্যাটেরিয়ালের উপরে দাঁড়ায় আছি, ঘরের মধ্যে কোনো হিউমিডিটি নাই, সো কোনোভাবে চার্জ ডিসচার্জ হওয়ার সুযোগ নাই, তখন আসলে হাত দিয়ে ঘষে ঘষেও চার্জ করা পসিবল হইতে পারে বিশেষ ক্ষেত্রে। সো এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, কন্ডিশনস মানে অ্যাপ্লাইড। তো এখন যদি পরিবাহী হয় তাইলে আবার অন্য কথা। অপরিবাহী হলে এক জিনিস, পরিবাহী হলে আবার আরেক জিনিস। মনে করো এটা একটা পরিবাহী, তুমি এই হাতে ধরে রাখছো, এই হাতে ধরে এই হাত দিয়ে ঘষছো, তাহলে এটার মধ্যে কি মনে করো প্লাস কিউ চার্জ তৈরি হলো, তোমার হাতে মাইনাস কিউ চার্জ তৈরি হলো, ধরলাম। তো এটাও তো তোমার হাতে ধরা, সো ওই হাতের ভিতর দিয়ে চার্জ আবার সেই নিউট্রালি হয়ে যাবে। সো ওই ক্ষেত্রেও হচ্ছে তুমি আসলে চার্জ পাবা না। বাট অপরিবাহী হইলে করা যায়, এটা আমি নিজেই করে দেখছি এবং ভিডিওতেও দেখাইছিলাম একবার। আচ্ছা, তারপরে বলছে যে 1 ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝো, এটা অলরেডি উত্তর হয়ে গেছে। একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র সুষম হয় না কেন? তড়িৎ ক্ষেত্র সুষম কেমনে হবে? এটা তো রেডিয়াল সিমেট্রি, তাই না? তাহলে ওখানে কি আছে? ওই যে দূরত্বের প্যারামিটার আছে, 1/4πε0 q/r²। তাহলে আর যত বাড়বে তত হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কমে যাবে। এখন সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? ওইটা হচ্ছে যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক একই থাকে, দূরত্বের উপরে তো নির্ভর করে না ওইটা। কিন্তু এখানে তো দূরত্বের উপরে নির্ভর করতেছে, একটা একক চার্জ, একটা বিন্দু চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র 1/4πε0 q/r², তাহলে চেঞ্জ হচ্ছে দূরত্বের সাথে সাথে, সো এটা সুষম হবে না। আচ্ছা, আর কি বলছিলাম? পৃথিবীর তড়িৎ বিভব শূন্য ধরা হয় কেন, ব্যাখ্যা করো। তো পৃথিবীর তড়িৎ বিভব শূন্য কেন, আগে এটা একটু চিন্তা করি। যে কোনো চার্জিত বস্তুকে তুমি যদি মাটির সাথে তার দিয়ে কানেক্ট করো, তাহলে দেখবা ওই বস্তুটাতে আর কোনো চার্জ থাকে না। তাহলে চার্জ থাকে না মানে কি? চার্জ শূন্য হয়ে যায়। তাহলে চার্জ এখন ধরলাম ওর শূন্য, ঠিক আছে। এখন পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? বিভবের বেলায় তাহলে আসি। ওই যে বস্তুটা, যেটাকে তুমি চার্জিত বস্তু, ওর তো আশেপাশে একটা বিভব ছিল, বাট তুমি যেই ওটাকে তার দিয়ে মাটির সাথে কানেক্ট করছো, তুমি দেখছো যে ওইটার চার্জ হয়ে গেছে শূন্য, তাহলে ওটার আশেপাশে বিভবও কত? শূন্য। তাহলে ও মাটিতে নিশ্চয়ই চার্জের আদান প্রদান করছে। ওকে, ভেরি গুড, চার্জের আদান প্রদান করলো। কিন্তু এই যে শূন্য হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আর নতুন আর কোনো চার্জ আসতে দেখা যায় না। তাহলে শূন্য হয়ে চার্জের আদান প্রদান বন্ধ হয়ে গেছে। তাহলে ওর বিভব এখন কত? যেহেতু চার্জ শূন্য, ওর বিভবটাও শূন্য। আমরা জানি যে দুইটা বস্তুরকে যদি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশনে আনি, তাহলে ওরা ততক্ষণ পর্যন্তই চার্জ বিনিময় করবে যতক্ষণ না পর্যন্ত ওদের বিভব বা ভোল্টেজটা সমান হয়। তাহলে আমরা দেখছি ও শূন্য হয়ে গেছে, বিভব ওর চার্জ শূন্য হয়ে গেছে, এরপর আর সে পৃথিবীর সাথে চার্জ আদান প্রদান করতেছে না। তাহলে বাই লজিক বোঝা যায় যে তাহলে পৃথিবীরও নিশ্চয়ই তাহলে বিভব শূন্য, এই জন্য আর ওর সাথে আদান প্রদান করতেছে না, দুজনেই শূন্য 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 সমান। আর পৃথিবী আসলে এত বড় কন্ডাক্টর যে ওর মধ্যে এই ছোটখাটো বস্তু থেকে কিছু চার্জ দিয়ে ওকে নিউট্রাল করে ফেললেও পৃথিবীর বিভবের কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ পৃথিবী অনেক বড় কন্ডাক্টর, ওর হচ্ছে ক্যাপাসিটেন্স অনেক বেশি।
ক্যাপাসিটেন্স এতই বেশি ওই ক্ষুদ্র চার্জের কারণে ওর বিভবের কোনো পরিবর্তন দৃষ্টিগ্রাহ্যভাবে হয় না। তো এই জন্য বিভব শূন্য ছিল, শূন্যই থেকে যায়। এটা হচ্ছে ফুল ব্যাখ্যাটা। সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কেন? এটা ক্লাসে করে দেখাইছিলাম, তাও একটু সংক্ষেপে বলি। সমবিভব তল বরাবর কোন একটা চার্জকে যদি আমরা নিয়ে যাই, তাহলে ওই চার্জের উপরে কোনো কাজ হয় না। আর চার্জের উপরে কতটুকু কাজ হইছে ওইটা আমরা হচ্ছে মাপতাম কি দিয়ে? মনে করে দেখো, ওই যে ভি ইকুয়ালস ইডি, তাই না? তো ওইখানে আমার কি করতে হইতো? ই ডট ডি করতে হইতো। তাহলে ই আর ডি এর মধ্যে যদি 90 ডিগ্রি থাকে, তাহলে ই ডট ডি এর রেজাল্ট কি আসে? জিরো আসে না? তো সমবিভব তল বরাবর যদি আমরা যাই, তাহলে ওই সমবিভব তলের সাথে ইলেকট্রিক ফিল্ডকে সবসময় আমরা 90 ডিগ্রিতে দেখি। তাহলে হচ্ছে ওই তল বরাবর যে সরণটা হচ্ছে ডি, আর তলের সাথে লম্বভাবে যে ইলেকট্রিক ফিল্ড আছে ই, এই দুইটা ভেক্টরের মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো যে কোনো দিকেই আমি যদি তল ওই সমবিভব তল বরাবর সরণ ঘটাই, তাহলে হচ্ছে কোনো কাজ হয় না। তো ওইখান থেকে আমি ব্যাখ্যাটা দিই যে ও আচ্ছা, উল্টা উল্টা করে আর কি। মানে ক্লাসে দেখাইছিলাম এইটা, যে সমবিভব তল বরাবর করলে কৃতকাজ শূন্য হয় কেন। আর এখন তুমি বলবা যে সমবিভব তল বরাবর একটা চার্জকে নিয়ে গেলে হচ্ছে কৃতকাজ শূন্য হয়। আর আমরা জানি যে ওই একটা চার্জকে যদি আমরা স্থানান্তর করি, তোমার হচ্ছে ডি লেখার দরকার নেই, তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডিআর লিখতে পারো, ই ডট ডিআর। এটা হচ্ছে কৃতকাজ, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃতকাজ, ওইটা দিয়ে লিখতে পারো। যে সমবিভব তল বরাবর যে কোনো দিকে যদি আমরা ডিআর পরিমাণ সরণ ঘটাই, তাহলে কৃতকাজ কত? ই ডট ডিআর। কিন্তু আমরা জানি সমবিভব তল বরাবর একটা চার্জকে স্থানান্তর করতে কৃতকাজ হয় শূন্য। তাহলে ডট গুণন করলে যেহেতু শূন্য আসছে, তাহলে ই আর ডি এর মধ্যে কি আছে? অবশ্যই নির্ঘাত 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এইখান থেকে বলতে পারো তুমি। নেক্সট, তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরুর উপরে আমি হচ্ছে লিস্ট তোমাদের 2টা ক্লাস নিছি। তো দ্বিমেরু জিনিসটা কি এটা তো তোমরা জানো, যে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ আছে, এদের মাঝখানে যে ডিসটেন্সটা সেটাকে আমরা 2l দূরত্ব লিখি। 2l দূরত্ব লিখি। এই 2l হচ্ছে দ্বিমেরু দৈর্ঘ্য। আর দ্বিমেরুর হচ্ছে ভ্রামক জিনিসটা কি? সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে কোনো একটা চার্জ লিখবা, এই যে মানে যে কোনো একটা চার্জের পরিমাণ, আর হচ্ছে আমাদের দ্বিমেরু দৈর্ঘ্য এইটা। তো 2l। তো এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এটা হচ্ছে আমরা ধরো পি লিখলাম। তো এটা ভেক্টর, এল এর দিক যেদিকে, পি এর দিক সেদিকে। এল এর দিক কোন দিকে? এল এর দিক কোন দিকে? ওই মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এটা অবশ্য ক্লাসে দেখাইছিলাম যে কেন মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্যটা আমরা ধরি। ওকে। আয়শা জিজ্ঞেস করছে যে ব্রাদার ম্যাথস কিভাবে চেঞ্জ হয়? ওইটাই তো মডার্ন ফিজিক্সে তোমাদেরকে পড়াবো, যে আমরা ওইখানে ওই রেস্ট ম্যাথস আর হচ্ছে মুভিং ম্যাথস, যেটা রিলেটিভিস্টিক ম্যাথস, ওইটা কিভাবে দুইটার মধ্যে রিলেশনটা মেনটেন করি আর কি। তো এটা দেখাবো মডার্ন ফিজিক্সে। যদিও এটা নিয়ে হচ্ছে মানে কথা বলতে গেলে এত সতর্কভাবে বলতে হয়, টার্মিনোলজি গুলো এখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে আমি কি বললাম, আমি কি আসলেই ভর বৃদ্ধি বললাম, নাকি আপেক্ষিক ভর বললাম, নাকি কি বললাম, এগুলো খুব কেয়ারফুলি বলতে হয়, নাহলে এখানে হচ্ছে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কয়টা বাজে? আমাদের হচ্ছে মাগরিবের নামাজের আরো দেরি আছে, তার আগে আমরা আরো অনেক দূর যাইতে পারবো আশা করি। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য, আর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে বিভব ও প্রাবল্য, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এজন্য এখানে আলাদা করে দিছি। এগুলা ক্লাসে তো পড়াইছি বটেই, একটু পরে দেখবা ছকের মধ্যেও দিয়ে রাখছি। তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য, আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে ঘুরাইতে যে টর্ক, কৃতকাজ, এগুলা এই সবগুলা বিস্তারিত হচ্ছে প্রমাণ করে করে দেখাইছি একদম ভেঙে ভেঙে। সো এই যে সামনে এই যে ছকের মধ্যে এগুলো সব আছে, এই যে ছকের মধ্যে জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা প্রবলেম আছে, যে একটা দ্বিমেরু, এটা হচ্ছে 10⁴ নিউটন পার কুলম্ব সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, আর এত নিউটন মিটার টর্ক সে অনুভব করতেছে। তাহলে দ্বিমেরু ভ্রামক কত? দ্বিমেরু ভ্রামক কত? এটা হচ্ছে টর্কের যে ফর্মুলাটা দিছিলাম, ওইটা দিয়ে তুমি চাইলে করতে পারবা। তো একটু হালকা পাতলা মনে করায় দেই জিনিসটা কি। এইটা যদি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হয় আমাদের, এখানে কি আমরা রাখছি? সুষম একটা ইলেকট্রিক ফিল্ড রাখছি। এই যে এরকম সুষম একটা ইলেকট্রিক ফিল্ড রাখছি। সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? ই ইকুয়ালস হচ্ছে 10⁴ নিউটন পার কুলম্ব। তার মধ্যে 30 ডিগ্রি কোণ করে হচ্ছে একটা দ্বিমেরু আছে। মনে করে যে এরকম করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা দ্বিমেরু আছে। সো এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি এরকম। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ আছে, এই যে এখানে প্লাস কিউ চার্জ, আর এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ আছে।
প্লাস চার্জ সবসময় কি ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স অনুভব করে, আর মাইনাস চার্জ কি করে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ফোর্স অনুভব করে। তো এখানে দুইটা চার্জের পরিমাণ তো সেম, আবার ইলেকট্রিক ফিল্ডও সেম। সো সামনে যতটুকু বল পাবে ও পিছনে ততটুকুই বল পাবে। তাহলে এরকম যখন একটা সিস্টেমে সামনের দিকে যতটুকু বল এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে ততটুকু বল কাজ করে, তখন আমরা ওইখানে টর্ক কেমনে বের করি? টর্কটা বের করি হচ্ছে যে কোনো একটা ফোর্স আর ওই ফোর্স দুইটা যে প্যারালাল অ্যান্ড অপোজিট যে ফোর্স, এদের মধ্যে লম্ব দূরত্বটা নেই, এদের মধ্যে লম্ব দূরত্বটা নেই। তো আমাদের এই টোটাল দূরত্বটা কত ছিল? এই টোটাল দূরত্বটা ছিল হচ্ছে টুয়াইস এল। সেইটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই লম্ব দূরত্বটা কত? এই প্যারালাল দুইটা ফোর্সের মধ্যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা হচ্ছে টুয়াইস এল সাইন 30, তাই না? এই অ্যাঙ্গেলটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে টুয়াইস এল সাইন 30। এইটার সাথে আমার গুণ করতে হবে কি জিনিস? এটার সাথে গুণ করতে হবে হচ্ছে এই যে ওর উপরে যেই ফোর্সটা কাজ করতেছে সেই ফোর্সটা। সেই ফোর্সটা কত? এই ফোর্সটা হচ্ছে ই ইন্টু কিউ, এফ ইকুয়ালস ই কিউ। আমরা একদম শুরু থেকেই যেই ফোর্সের ইয়েটা জানতাম, মানে ই এর যে ফর্মুলাটা জানতাম, এফ ইকুয়ালস ই কিউ। তাহলে এখানে তুমি হচ্ছে ই কিউ গুণ করলে পেয়ে যাচ্ছ এখানে টর্ক। তাহলে এই টর্কটা হচ্ছে আমাদের টাউ। এই তো। তো সে কতটুকু টর্ক অনুভব করে তোমাকে বলে দিছে, তারপরে হচ্ছে ই কতটুকু বলে দিছে, সাইন থিটার ভ্যালু তুমি জানো। তোমাকে বের করতে বলছে হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত। তার মানে তোমাকে বের করতে হবে যে টুয়াইস এল ইন্টু কিউ এই পার্টটা। তাহলে টুয়াইস এল কিউ এই পার্টটাকে আলাদা করে রাখলাম। সাইন 30-র ভ্যালু তুমি অলরেডি জানো, ই এর ভ্যালু তুমি অলরেডি জানো, টর্ক জানো। মান বসাবা, এটুকু বের হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসাই নিও। আচ্ছা, তাহলে এখানে সামারির মধ্যে ওই ফর্মুলাগুলো দেওয়া আছে। ফর্মুলাগুলো আমি ক্লাসে এগুলো সব ডিটেইলস তোমাদের হচ্ছে প্রমাণ করে করে দেখাইছিলাম। সো এখান থেকে আবার একবার করে মিলাই নিবা অ্যাটলিস্ট, কারণ আজকে তাড়াহুড়া করে তুলতে গিয়ে আবার কোথাও পাওয়ার টাওয়ারে ভুল হয়েছে কিনা তোমরা নিজেরা একবার চেক দিয়ে নিও, হ্যাঁ? তাহলে ভালো হবে, নিজেদের একটা রিভিশন হয়ে যাবে কাইন্ড অফ। তড়িৎ ফ্লাক্স আর গাউসের সূত্র। তো তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে বলছিলাম যে একদম বৃষ্টি ছাতা এগুলো দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে পুরো জিনিসটা বুঝাইছিলাম। তো ফ্লাক্সের বেলায় আমরা ইলেকট্রিক ফিল্ডটা দেখব কোন দিকে, আর যেই তলের ভিতর দিয়ে নির্গত ফ্লাক্স বের করতে চাচ্ছি ওই তলের তল ভেক্টরটা দেখব কোন দিকে। তাহলে আমরা এইভাবে চিন্তা করছিলাম যে এইটা মনে করো আমাদের ইলেকট্রিক ফিল্ড ই, আর এখানে একটা তল আছে এইরকম, এই যে এটা একটা তল সমতল ধরছি আমরা ফর সিম্পলিসিটি। এই তলের উপরে অঙ্কিত তল ভেক্টর এ, সেটা হচ্ছে এদিকে। তাইলে এখানে হচ্ছে এই তল দ্বারা নির্গত ইলেকট্রিক ফ্লাক্স কত? তাহলে এই তল দ্বারা নির্গত ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই, এটা কি হবে জানো? আমাদের এই ইলেকট্রিক ফিল্ড যে ই এই ভেক্টরটা, আর তল ভেক্টর যে এ এই ভেক্টরটা, এই দুইটার ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্ট করলে আমরা এখানে হচ্ছে ফ্লাক্স পেয়ে যাব। তাইলে এ ডট ই। বাট এটা দ্বারা আসলে কি বুঝায়? এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে এই তলের লম্ব দিকে কতটুকু ফিল্ড যাচ্ছে, তাই না? এই তলের লম্ব দিকে কতটুকু ফিল্ড যাচ্ছে, লম্ব বরাবর ওই ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু ফিল্ড যাচ্ছে এটা বুঝাচ্ছে, মানে টোটাল কতটুকু যাচ্ছে। তো লম্ব বরাবরটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। তো তলের লম্ব বরাবরই তো হচ্ছে তল ভেক্টর, এই জন্য ওইটার সাথে আমরা ডট করে দিছি। তাহলে এটা পাওয়া গেছে। আচ্ছা, আর গাউসের সূত্র নিয়ে ওই গত কয়েকটা ক্লাসে হচ্ছে বিশদ আলোচনা হইছে। তো তারপরেও আমি এখানে জাস্ট জিনিসটা বলে দিচ্ছি যে গাউসের সূত্রে আমরা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করি ই ডট ডিএস এর, করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল ফ্লাক্স। সেই টোটাল ফ্লাক্সের জন্য আমাদের লাগে হচ্ছে গাউসিয়ান সারফেসের ভিতরে এনক্লোজড চার্জ কিউ এনক্লোজড, সেটাকে ভাগ করতে হয় হচ্ছে আমাদের ইপসাইলন নট দিয়ে। তো এইটার আমরা হচ্ছে স্পেসিফিক সিচুয়েশন ভেদে অনেকগুলা মানে কি বলবো ফর্মুলা বের করছিলাম। যেমন একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, একটা অসীম প্লেনের জন্য, তারপরে হচ্ছে আর কিসের জন্য, গোলকের জন্য এই গাউসের সূত্র অ্যাপ্লাই করে করে আমরা হচ্ছে এটা বের করছিলাম। তো এটা ওই ক্লাসগুলোর থেকে রিভিউ করবা। এখানে আর এত সবকিছু তো আর এক স্লাইডে দেওয়া সম্ভব না, বা দিলেও আসলে লাভ নাই। তোমার ওই ক্লাসগুলো থেকে হচ্ছে রিভিউ করে আসতে হবে। আমি মনে করাই দিলাম যে এটা ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, এটা অবশ্য খুবই সিম্পল প্রবলেম। এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। ওকে, ভেরি গুড। ওয়াই জেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট
বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো ওয়াই জেড তল, এখন মনে করো এক্স ওয়াই জেড, আমরা একটু এইভাবে চিন্তা করি। এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেটা এক্স ওয়াই, তাহলে এক্স থেকে ওয়াই গেলে জেড, জেড হচ্ছে এদিকে। তাহলে ওয়াই জেড তল কোনটা? এইটা। তাহলে ওয়াই জেড তলে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র একটু চিন্তা করি কেমন, এই যে এরকম, এই যে এরকম। তাহলে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। তাহলে এইটার এরিয়া কত? 0.2 মিটার, মানে 0.2 ইন্টু 0.2 মিটার স্কোয়ার, যেহেতু 20 সেন্টিমিটার বাহু, তাহলে হচ্ছে 0.2 ইন্টু 0.2 মিটার স্কোয়ার। তাহলে এইটার তল ভেক্টরটা কোন দিকে হবে? তল ভেক্টর হবে এটার সাথে লম্ব। তো ওয়াই জেড তলের উপরে যেটা লম্ব, ওয়াই জেড তলের উপরে যেটা লম্ব সেটাই কি আসলে এক্স অক্ষ বরাবর, তাই না? তাহলে এই তল ভেক্টরের দিক আসলে এক্স এর দিকেই, তল ভেক্টরের দিক আসলে এক্স এর দিকেই। তাহলে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই, সেটা তো হচ্ছে এ ডট আমাদের ই। তাহলে এ কত? 0.2 এর স্কোয়ার, 0.2 এর স্কোয়ার মানে হচ্ছে 0.04, 0.04। তারপরে হচ্ছে ই, ই কত আমাদের? 200 নিউটন পার কুলম্ব, ইন্টু কজ 0 ডিগ্রি। কজ 0 কেন? ই এর দিক যেদিকে এক্স এর দিক সেদিকেই, এক্স অক্ষ বরাবরই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ছিল। তাইলে এই হচ্ছে হিসাব, 0.04 ইন্টু 200, তাহলে 8 হয়, 8। তাহলে এখানে হচ্ছে 8, 8। তাহলে 8 একক আমার ফ্লাক্স যাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, আমাকে কে বলতে পারবা ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কি? ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কি? খুবই সিম্পল, আমি আসলে হচ্ছে ই আর এ এর ইউনিটকে গুণ করে দিব, মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, আর কিচ্ছু না। আচ্ছা, এই আবিদ মনে হয় জিজ্ঞেস করছো যে আমি এবং উৎকর্ষ ক্যাম্পেইনের গিফট কবে দেওয়া হবে। এটা অবশ্য তোমাদের রিয়াদ ভাইয়া জানে, তাহলে ভাইয়ের একটু জিজ্ঞেস করতে হবে, আমি অত ক্লিয়ার না আসলে কবে দেওয়ার কথা ছিল, তাহলে এটা একটু দেখে জানাইতে হবে আর কি। সৌরভ জিজ্ঞেস করছো কস 0 কেন হইলো? এটা ওয়াই জেড তল না, এই যে ওয়াই জেড, ওয়াই জেড তলের উপরে লম্ব মানে কি এক্স অক্ষ বরাবর। আর ই কোথায় ছিল? এই যে তড়িৎ ক্ষেত্র, এক্স অক্ষ বরাবর। তাহলে ই এবং এ দুইটাই এক্স অক্ষ বরাবর, তাহলে দুইটাই সেম দিকে দেখে কস 0 ডিগ্রি। ডট করছি তো তাই কস। তাহলে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। সৌরভ, তুমি কি আবার নিউটন পার মিটার স্কোয়ার লিখছো কিনা দেখো তো। নিউটন পার মিটার স্কোয়ার না, কিন্তু নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ঠিক আছে। দ্বিমেরু কাকে বলে? দেখো এই প্রশ্নটা একটা মালাগাথা প্রশ্ন, কত 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 জায়গায় হচ্ছে এই জিনিসটা আসছে, তাও রিসেন্ট টাইমে। তাহলে দ্বিমেরু কাকে বলে? 19-এই এটা দেখো, এই যে ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে যশোর, এটা কি, ও এটা 17-তে। তো একই বা মানে বছরে দেখো বোর্ডে একসাথে আসছে, তো দ্বিমেরু কাকে বলে? এই প্রশ্নটা হচ্ছে এখান থেকে খুব কমন। তাহলে দ্বিমেরু কাকে বলে? তাহলে দ্বিমেরু হচ্ছে তোমার দুইটা মানে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ, তারা পরস্পর থেকে একটু দূরে আছে, তো এইটাকে হচ্ছে দ্বিমেরু বলে। তো এই প্রশ্নটা হচ্ছে খুব কমন। তারপরে হচ্ছে তড়িৎ ফ্লাক্স কাকে বলে? ফ্লাক্সকে আমরা এইভাবে ডিফাইন করি যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা, যে যতগুলা বলরেখা যায় এইটা। তো বইয়েও এইভাবেই লেখা আছে, তো আপাতত এইটাই লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে আবার ওই দুই একটা বইয়ে দেখলাম হচ্ছে একটু পার্থক্য আছে, তো ওইটা নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর দরকার নাই। তুমি যেই বইটা ফলো করো, কারো কাছে যদি তপন স্যার বই থাকে তপন স্যার, সেলু স্যারের থাকলে সেলু স্যার, তুমি যেই বইটা ফলো করো ওইটা সংজ্ঞা লিখলেই হবে। মেজর মেজর বইগুলোতে কি কি সংজ্ঞা লেখা আছে ওটা টিচারদের জানা আছে, তুমি যে কোনো একটা বইয়ের মতো করে লিখলেই তোমাকে নাম্বার দিবে। গাউসিয়ান তল কাকে বলে? গাউসীয় তল, গাউসীয় তল হচ্ছে কাল্পনিক বদ্ধ তল, গাউসীয় তল হচ্ছে কাল্পনিক বদ্ধ তল।
তো গাউসীয় তলের আবার একটা বৈশিষ্ট্য আছে বা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি যেন তেন শেপের গাউসীয় তল নর্মালি নেই না, নর্মালি বলতেছি নেই না কেন, আমরা চেষ্টা করি এমন ভাবে গাউসিয়ান তলটা নিতে যেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে কোনো না কোনো ধরনের একটা সিমেট্রি মেনটেন করে, যাতে আমাদের ইন্টিগ্রেট করতে সুবিধা হয়। এটা হচ্ছে বৈশিষ্ট্য বলতে চাইলে তখন এইভাবে বলা যায়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকে না, তাহলে যে কোনো এক প্রান্তের চার্জের পরিমাণ আর হচ্ছে দ্বিমেরু দৈর্ঘ্যের গুণফল, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আর দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, যেহেতু দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি। তো গাউসের সূত্রটা বিবৃত করো, একদম বইয়ের মতো করে হুবহু সূত্রটা লিখে দিবা, একদম হুবহু বইয়ের মতো লিখবা, কারণ সূত্র তো এখানে তো আর চেঞ্জের কিছু নাই। তারপর হচ্ছে কিছু অনুধাবনমূলক প্রশ্ন। কোন চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য ও বিভব উভয়ই শূন্য নয়, নয় লিখে আবার একটা কোশ্চেন মার্ক দিছে, তাহলে উভয়ই কি শূন্য হয় বা উভয়ই কি শূন্য নয় এভাবে করতে পারতো। তো যাই হোক, চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য হয় কিন্তু বিভব তো শূন্য না, বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, এটা লিখে দিবা। সূত্র সূত্র দেখাই দিবা, অলরেডি আমরা এটা আলোচনা করছি। অসীম দৈর্ঘ্যের চার্জিত পরিবাহক কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। এটা গাউসের সূত্র থেকে আমরা ক্লাসে প্রমাণ করছিলাম যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা হচ্ছে ওই যে কি ছিল আমাদের, ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস পাই ইপসাইলন নট লম্ব দূরত্ব এ, ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস বাই ইপসাইলন নট এ। তাহলে এ হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্বের ব্যস্তানুপাতিক, নট বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের জাস্ট ব্যস্তানুপাতিক। তারপর হচ্ছে কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হলে তড়িৎ বিভবের কি হবে ব্যাখ্যা করো। সো এটাও ওই যে প্রথম প্রশ্নটাতে রিলেটেড, গোলক দিয়ে বলবা, পরিবাহী গোলক দিয়ে। তাহলে গোলক দিয়ে বললে বলবা যে গোলকের ভিতরে যে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, কিন্তু বিভব কার সমান, পৃষ্ঠের বিভবের সমান। তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে চার্জ গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না ব্যাখ্যা করো। কারণ তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকে যে কোনো বিন্দুতে কি থাকে, বিভব সেম থাকে, সেই বিভবটা কত, শূন্য। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনটা, এই যে দ্বিমেরু, প্লাস কিউ মাইনাস কিউ, দুইটা চার্জ, এই যেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ, অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের লম্ব সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এইটা। আমরা প্রমাণ করে দেখাইছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুর বিভব শূন্য। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক রেখাটা একটা সমবিভব রেখা, আর একটা চার্জ সমবিভব রেখা বরাবর চললে তার উপরে কোনো কাজ করতে হয় না, তাহলে সে সমবেগে যাইতে পারে, এইভাবে বলবা। দরকার হলে ওই যে কয়েক পাতাতে আগে যে ফর্মুলাটা আছে, লম্ব দ্বিখণ্ডকের উপরে তড়িৎ বিভবের যে ফর্মুলা, ওইখানে কি লেখা আছে, শূন্য না? তো এটা প্রমাণও দেখাইছিলাম কেন শূন্য হয়, কারণ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতেই প্লাস চার্জ থেকে দূরত্ব যা, মাইনাস চার্জ থেকেও দূরত্ব এক্স্যাক্টলি তাই। এই জন্য হচ্ছে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে সব বিন্দুর বিভব হচ্ছে শূন্য হয়। তারপর হচ্ছে পরিবাহী তড়িৎবাহী পরিবাহক চার্জিত হয় কি ব্যাখ্যা করো। তো তড়িৎবাহী পরিবাহক চার্জিত হয় কিভাবে, যদি ওই পরিবাহক থেকে তুমি কিছু ইলেকট্রন সরায় নাও অথবা বাড়তি কিছু ইলেকট্রন দাও, সরাই নিলে তার প্রোটনের তুলনায় ইলেকট্রন কম, তাহলে পজিটিভ চার্জ হচ্ছে। বাড়তি ইলেকট্রন দিলে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি, তাহলে সে নেগেটিভলি চার্জিত হচ্ছে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে বিভবও কি শূন্য হয়, ওই একই প্রশ্ন, গোলকেরটা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা। অথবা চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে এবং পৃষ্ঠে বিভব সমান ব্যাখ্যা করো। এইটা হচ্ছে এই বিভব সমান যে এটা ব্যাখ্যা করবা কিভাবে, বিভবের সংজ্ঞায় যাও। বিভবের সংজ্ঞায় কি আছে, অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে ত্বরণহীনভাবে ত্বরণহীনভাবে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ হয় তাকে হচ্ছে ওই বিন্দুর বিভব বলে। তো বলবা যে চার্জিত গোলকের পৃষ্ঠের বাইরে তড়িৎ প্রাবল্য থাকে, কিন্তু পৃষ্ঠের ভিতরে ঢুকে গেলে গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। কাজেই অসীম থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত আনতে ওই ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড তো সেখানে শূন্য না, অশূন্য, তাহলে সেই অশূন্য ইলেকট্রিক ফিল্ডের কারণে বা অশূন্য আহ প্রাবল্যের কারণে কাজ হয়। কিন্তু পৃষ্ঠের ভিতরে চলে গেলে অভ্যন্তরের যে কোনো বিন্দুতে
আর প্রাবল্য নেই বলে বা প্রাবল্যের মান শূন্য বলে চার্জের উপরে নতুন করে আর কোনো কাজ হয় না। তাই পৃষ্ঠের বিভবই ভিতরের যে কোনো বিন্দু তথা কেন্দ্রের বিভব, কারণ কেন্দ্র তো ভিতরেরই একটা বিন্দু। ঠিক এইভাবে বলবা। ধারক এবং ধারকত্ব, তারপর হচ্ছে সমান্তরাল পাত ধারক, এই জিনিসগুলো আসতেছে। তো ধারক এবং ধারকত্ব, তো সমান্তরাল পাত ধারক তো আমরা দেখছিলামই, ছবি টবিও এঁকে দেখছিলাম, এই যে এরকম। আর ধারকত্ব, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, সি, সি হচ্ছে কিউ বাই ভি। একক বিভবের পরিবর্তন করতে চাইলে যতটুকু চার্জ দেওয়া লাগে এইটা। মনে করো একটা জিনিসে কিউ চার্জ দিতে, তার ভি ভোল্ট চেঞ্জ হয়েছে, তাহলে ভি ভোল্ট চেঞ্জ করতে গিয়ে কিউ চার্জ দেওয়া লাগছে, তাহলে 1 ভোল্ট চেঞ্জ করতে গিয়ে কতটুকু চার্জ দেওয়া লাগবে, কিউ বাই ভি। এটাই হচ্ছে সি। তাহলে সি ইকুয়ালস কিউ বাই ভি। এটা হচ্ছে ধারকত্ব। আর ধারক হচ্ছে যে কোনো কন্ডাক্টর একটা ধারক হিসেবে কাজ করতে পারে, গোলাকার কন্ডাক্টরও ধারক হয়। তাহলে গোলাকার কন্ডাক্টরের যদি ধারকত্ব তুমি বের করতে চাও গোলকের জন্য, গোলকের জন্য তুমি যদি সি বের করতে চাও, দেখবা 4 পাই ইপসাইলন নট আর, এটা আসে। আর হচ্ছে রেডিয়াস। আর সমান্তরাল পাত ধারক যেটা, এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা নিয়েও অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। এই যে প্রত্যেকটা প্লেট, প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে এ, এই প্লেট দুইটার ডিস্টেন্স হচ্ছে ডি, মাঝে মনে করো ফাঁকা, তাইলে ওর ক্যাপাসিটেন্স হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি, আর কিছু না, ইপসাইলন নট এ বাই ডি। ওকে, কয়টা বাজে আমাদের এখানে? 6টা 55। তো এখানে আমাদের এখানে হচ্ছে এখন মাগরিবের আজান দিচ্ছে, তাহলে নামাজের একটা বিরতি দেই। আমরা হচ্ছে বিরতির পরে আবার ফিরে আসব 15 মিনিট পরে। আমরা হচ্ছে 7টা 10-এ ফিরে আসবো আবার, আমরা আবার 7টা 10-এ ফিরে আসবো। আচ্ছা, ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল নিয়ে তোমাদেরকে এর আগেই বলছিলাম, তো এটা আবার একটু মনে করায় দেই। ক্যাপাসিটর যখন এরকম সিরিজ করা হয় এরকম, এই পেজটা অবশ্য আগে আসলে ভালো হইতো, এটা আগে নিয়ে দেই, দাঁড়াও। হুম, এটা অফ করে দেন ভাইয়া, নয়েজ আসে। আচ্ছা, শ্রেণী সংযোগ আর তুল্য ধারকত্ব, এই যে এটা যদি C1, এটা C2, এটা C3 হয়, তাহলে তুল্য ধারকত্ব সি সিরিজ, এটা হচ্ছে 1/C1, 1/C2, 1/C3 হোল ইনভার্স। প্যারালালের বেলায় হচ্ছে এরকম C1, C2, C3, এরকম যদি প্যারালাল করা হয় তখন তুল্য ক্যাপাসিটেন্স সি প্যারালাল, এটা হচ্ছে সিম্পলি C1, C2, C3 যোগ করলেই হয়। তো যদি এখানে কোনো একটা সার্কিট বানাই আমরা, তাহলে দেখো একটা সার্কিট দিয়ে এক্সাম্পল দিই। এই একটা ব্যাটারি, তার সাথে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা আছে, এখানে মনে করো এখানে একটা আছে, এখানে আরো দুইটা আছে। এইভাবে ধরো কানেকশন ক্লোজ হইল। তো আমরা এরকম দিলে, ভ্যালুগুলোও দিয়ে দিচ্ছি, এরকম দিলে কি করব, ওই সকল ক্যাপাসিটরের হচ্ছে ধরো তোমার ভোল্টেজ, চার্জ এগুলো বের করতে বললো। এখন ধরো এটার ক্যাপাসিটেন্স হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে কি? 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের
দুই পাতে, ক্যাপাসিটেন্সের দুই পাতে প্রতি একক বিভব পার্থক্য মানে 1 ভোল্ট, 1 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধি করতে গেলে আমার ক্যাপাসিটরে চার্জ দিতে হবে কত, 1 মাইক্রোকুলম্ব। তাহলে 20 মাইক্রোফ্যারাড মানে কি, দুই পাতে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে চাইলে ক্যাপাসিটরে চার্জ থাকতে হবে 20 মাইক্রোকুলম্ব, এরকম। তো এটা হচ্ছে 20 আর 5 দেওয়া। এখানে মনে করো হচ্ছে দিলাম 6 মাইক্রোফ্যারাড, এখানে 3 মাইক্রোফ্যারাড, আর এখানে 2 মাইক্রোফ্যারাড দিলাম। তাহলে আমার এখানে একটা ভোল্টেজ দিতে হবে, দেখি কত দেওয়া যায়, 8 ভোল্ট দিলাম। তাহলে আমরা এটা সলভ করার সময় কি করব, এট এ টাইম একটা করে কাজ করব। যেমন এখানে দুইটাকে প্যারালাল দেখতে পাচ্ছি, আবার এখানে সরি এখানে দুইটাকে সিরিজ দেখতে পাচ্ছি, এখানে দুইটাকে সিরিজ দেখতে পাচ্ছি, দেখতে তো পাইছি, ওইটাই আমরা এখানে সলভ করব। তাহলে আমরা পরের ছবিতে এখানে ব্যাটারি 8 ভোল্ট রাখলাম, এই দুইটা 20 আর 5 এই দুইটাকে সিরিজ করব। সিরিজ করলে কি হয়, ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। তাহলে হচ্ছে 1/5 + 1/20 হোল ইনভার্স করলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তারপরে হচ্ছে এইখানে উপরে 2 মাইক্রোফ্যারাড আছে, নিচে হচ্ছে 6 আর 3, 2 মাইক্রোফ্যারাড হয়ে যাবে। পরের ছবিতে কি করব, এই যে দুইটা তো প্যারালাল, এক করে দিব, 2 2 প্যারালাল করলে 4 হয়, 4 4 সিরিজ করলে 2 হয়। তাহলে ভোল্টেজ জানি, ক্যাপাসিটেন্স জানি, চার্জ বের করতে হবে। কিউ ইকুয়ালস কি, সিভি। তাহলে এখানে সি আর ভি গুণ করলে 8 2 16, তাহলে আমি এটা অন্য কালারে লিখি, 16 মাইক্রোকুলম্ব, 16 মাইক্রোকুলম্ব চার্জ থাকবে। ক্যাপাসিটরের ব্যাপারে খেয়াল রাখবা, যারা সিরিজে তাদের মধ্যে একই চার্জ থাকে, সিরিজ ইকুইভ্যালেন্টেও একই চার্জ থাকে। তাহলে এই 4 4 এই দুটো তো সিরিজ, এই দুটো যদি 4 4 নাও হইতো 4 6 হইতো, সিরিজ তো সিরিজে দুইটাতে একই চার্জ থাকবে, আর সিরিজ ইকুইভ্যালেন্সেও ওই চার্জটাই থাকে। তাহলে এখানে 4 আর 4 এর সিরিজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2, তাহলে এখানে 16 আছে। তাহলে আলাদা করে এটাতেও 16 থাকবে, এটাতেও 16 থাকবে, এই। তাহলে এখন এই দুইটার তো আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, চার্জ পেয়ে গেলাম। চার্জকে আমরা যদি ক্যাপাসিটেন্স দিয়ে ভাগ করি তাইলে আবার কি ভোল্টেজ পেয়ে যাব না, কারণ হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভোল্টেজ গুণ করে চার্জ পাওয়া গেছে। তাহলে এই চার্জকে ক্যাপাসিটেন্স দিয়ে ভাগ করলে আমরা আবার ভোল্টেজ পেয়ে যাব। তাহলে এই 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4, তাহলে এটা 4 ভোল্ট 4 ভোল্ট। তাহলে আমি এখানে ভোল্টেজটা আবার লিখি, এটা হচ্ছে 4 ভোল্ট পাবে, এটা 4 ভোল্ট পাবে। আগের ছবিতে আসি, প্যারালালে কি সমান থাকে, ভোল্টেজ সমান থাকে। তাহলে এখানে প্যারালাল ইকুইভ্যালেন্ট ছিল 4 মাইক্রোফ্যারাড, কার কার, এই 2 আর 2 এর প্যারালাল ইকুইভ্যালেন্ট ছিল 4 মাইক্রোফ্যারাড। তাইলে এদের প্রত্যেকেরই ভোল্টেজ থাকবে এটা সমান 4, তাহলে এটাও 4 ভোল্ট, এটাও 4 ভোল্ট। এখন কিউ ইকুয়ালস হচ্ছে সিভি, তাহলে সি আর ভি গুণ করলে আমরা চার্জ পাই। তাহলে 4 দুগুণে 8, 8 মাইক্রোকুলম্ব, 8 মাইক্রোকুলম্ব চার্জ আছে এদের মধ্যে। তাহলে এখানে মাইক্রোকুলম্ব চার্জগুলো আমরা পেয়ে গেলাম। এইবার আরেকটু আগে ফিরে আসি, এই যে 16 মাইক্রোকুলম্ব যে ছিল এইটা এই 4 এর, তাই না? তো এই 4 কোত্থেকে আসছে, এই 4 আসছে হচ্ছে 20 আর 5 সিরিজ করে। আমি বলছিলাম সিরিজে দুইজনের সমান থাকে এবং সেটা হচ্ছে সিরিজ ইকুইভ্যালেন্টের চার্জের সমান। তাহলে এখানে 16 আছে, তাহলে এদের প্রত্যেকের থাকবে 16, তাহলে হচ্ছে 16 মাইক্রোকুলম্ব, 16 মাইক্রোকুলম্ব। তাহলে এদের চার্জ আমরা জেনে গেলাম। আর এদিকে 8 মাইক্রোকুলম্ব কার, এই 2 এর, 2 কোত্থেকে আসছে, 6 আর 3 সিরিজ করে। তাহলে এই 8 প্রত্যেকের থাকবে, তাহলে 8 মাইক্রোকুলম্ব, 8 মাইক্রোকুলম্ব। তাহলে এইভাবে হচ্ছে চার্জগুলো এদের মধ্যে ডিস্ট্রিবিউটেড। আর উপরে 2 মাইক্রোফ্যারাড যে এটার মধ্যে কত আছে, 8 মাইক্রোকুলম্ব, এরকম।
তাহলে সবগুলোর দেখো আমরা চার্জ জানি, ক্যাপাসিটেন্স জানি, এবং চার্জকে হচ্ছে ক্যাপাসিটেন্স দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটার ভোল্টেজও জেনে যাব। তো সবগুলোর জন্যই আমরা চার্জ, ক্যাপাসিটেন্স, ভোল্টেজ সবকিছু জানি। আর মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এইটা তোমাদেরকে অনেক রকম এক্সাম্পল দেখাইছিলাম, ওইগুলা সবই তোমরা একবার করে দেখবা, ডিটেইলসে দেখাইছি। আজকে নতুন একটা দেখাবো। নতুন একটা কেমন, এই যে এরকম। এইটা কেউ যদি কায়দা কসরত করে প্রুফ করতে পারো তাহলে তো ভালো, না পারলে দরকার নাই, এটা অনেক লম্বা সময় লাগে। আমি নিজে হাতেই করে দেখছিলাম। তো আমি শুধু রেজাল্টটা বলে দিব। এটা হচ্ছে খুবই অদ্ভুত। এটা হচ্ছে কোনাকুনি যদি আমরা পূর্ণ করি, একটা ক্যাপাসিটরকে কোনাকুনি পূর্ণ করব, এই দূরত্বটা হচ্ছে ডি, প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, কোনাকুনি অর্ধেক হচ্ছে K1 পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে পূর্ণ, কোনাকুনি বাকি অর্ধেক K2 দিয়ে। তাইলে এটার ক্যাপাসিটেন্স কত? নরমালি এটার ক্যাপাসিটেন্স কত হওয়ার কথা ছিল যদি ভিতরে পরাবৈদ্যুতিক মাধ্যম না থাকতো? তাইলে এরকম হইতো না, ইপসাইলন নট, ইপসাইলন নট এ, যদি পরাবৈদ্যুতিক মাধ্যম না থাকতো তাহলে ইপসাইলন নট এ বাই ডি এটা হইতো। এখন ভিতরে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, থাকার কারণে এখানে বাড়তি কিছু জিনিস অ্যাড হবে। সেটা হচ্ছে উপরে হবে K1 K2, নিচে হবে K1 মাইনাস K2, তার সাথে গুণ হবে লন K1 ডিভাইডেড বাই K2। তাহলে তুমি পুরোটার ক্যাপাসিটেন্স পেয়ে যাবা। আরেকটা জিনিস, ওই সমান্তরাল পাত ধারকের মাঝে যদি পাতলা মেটালিক প্লেট প্রবেশ করানো হয় তাহলে ক্যাপাসিটেন্সের কোনো চেঞ্জ হয় না। এটা আমি দেখাইছি অলরেডি ক্লাসে প্রুফ করে, তাই আর নতুন করে ওদিকে গেলাম না। সৌরভ জিজ্ঞেস করছো সিরিজে ভি সেম থাকে কিনা সবার, না, প্যারালালে সবার ভি সেম থাকে, আর সিরিজে সবার চার্জ সেম থাকে। আনাস জিজ্ঞেস করছো সার্কিটে ক্যাপাসিটর থাকলে ওই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হয় না কেন? ডিসি কারেন্ট ফ্লো হয় না, এসি কারেন্ট ফ্লো হয়। দেখো, এই যে একটা ব্যাটারি, এইখানে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের এই প্লেটের সাথে এই প্লেটের কি ফিজিক্যাল কানেকশন আছে? ইলেকট্রিক্যাল কানেকশন আছে? নাই তো। তাহলে এখানে যদি তুমি একটা বাল্ব রাখো, ওই বাল্বটা কিন্তু বন্ধ থাকবে, জ্বলবে না। বাট যদি তুমি এখানে ডিসি না দিয়ে তুমি যদি এখানে এসি দাও, অর্থাৎ একটা জেনারেটর বা এসি পাওয়ার লাইন থেকে দাও, দিয়ে যদি ক্যাপাসিটর অ্যাড করো, দেন যদি এখানে একটা ইলেকট্রিক্যাল বাল্ব লাগাও, এই বাল্বটা জ্বলবে। ওয়াই? কারণ কিছুক্ষণ এখানে একদিকে কারেন্ট যাবে, ফলে একটা প্লেট প্লাস হবে আর একটা প্লেট মাইনাস হবে। তারপর মুহূর্তে উল্টো দিকে কারেন্ট যাবে, তাহলে এই প্লেটটা আবার মাইনাস হয়ে যাবে, ওই প্লেটটা আবার প্লাস হয়ে যাবে। তাইলে এদেরকে চার্জ ডিসচার্জ, চার্জ ডিসচার্জ করতে পারতেছে সে। তাহলে যেহেতু চার্জ ডিসচার্জ করতে পারতেছে, তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট একবার একটু এদিকে যাবে, একটু ওদিকে যাবে, এদিক যাবে, ওদিক যাবে, সো স্টিল লাইটটা জ্বলবে, এই আর কি। তো এখানে ক্যাপাসিটেন্স যত বেশি হবে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স তত কম হবে, তার মানে হচ্ছে ভালো আর কি, সে এটার ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট নিতে দিতে পারবে। বা এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিরও অবশ্য ব্যাপার আছে, শুধু ক্যাপাসিটেন্স দিয়ে তো আর বলা ঠিক না, এগুলো তোমরা বড় হইলে পড়বা। সো যদি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হয় তাইলে একরকম, যে হাই ফ্রিকোয়েন্সি হইলে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স হচ্ছে কমে যায়, আবার লো ফ্রিকোয়েন্সি হইলে বেড়ে যায়, এরকম। ইন্ডাক্টরে আবার উল্টা, ইন্ডাক্টর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হলে হচ্ছে তোমার ইন্ডাকটিভ ইম্পিডেন্স বেড়ে যায়। মানে ওখানে রেজিস্ট্যান্স ইউজ না করে আমরা ইম্পিডেন্স কথাটা ইউজ করি আর কি। তাহলে তোমার প্রশ্নের উত্তর, ডিসি কারেন্ট ফ্লো করে না, কারণ একটা প্লেট থেকে আরেকটা প্লেটে তো তড়িৎ সংযোগ দেওয়া নাই। ধারকের সঞ্চিত শক্তি আর শক্তি ঘনত্ব, সঞ্চিত শক্তি খুবই ইম্পর্টেন্ট, সঞ্চিত শক্তি খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে আমার মনে আছে তোমাদের একটা ক্লাসে বেশ বড় একটা সময় ধরে সঞ্চিত শক্তির মান, ব্যাটারি কানেক্টেড থাকলে কি হয়, কানেক্টেড না থাকলে কি হয়, প্লেট দূরে সরাইলে কি হয়, কাছে আনলে কি হয়, পরাবৈদ্যুতিক মাধ্যম দিলে কি হয়, না দিলে কি হয়, এগুলো সব দেখাইছিলাম। সো বিভিন্ন কেস এটা দেখবা। আর এমনি ফর্মুলা কি ছিল? হাফ সিভি স্কোয়ার, আর সি ইকুয়ালস ছিল আমাদের কিউ বাই ভি। তাহলে সি এর জায়গায় তুমি কিউ বাই ভি বসাই দিলে হাফ কিউ ভি পাওয়া যায়, আর ভি এর জায়গায় হচ্ছে কিউ স্কোয়ার বাই ভি স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দিলে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি এটা পাওয়া যায়।
শক্তি ঘনত্ব সেটা হচ্ছে এই এনার্জিকে, এনার্জি যেটা, এনার্জি কি দিয়ে লেখা যায়? ধরো ই দিয়ে লেখা যায় এনার্জি, যদিও ই দিয়ে আবার ইলেকট্রিক ফিল্ডও বোঝায়। তো ধারকের শক্তি ঘনত্ব যেটা, শক্তি ঘনত্ব হচ্ছে ই ডিভাইডেড বাই ভলিউম। এটা এটা হচ্ছে একক ক্ষেত্র, সরি, একক আয়তনে কতটুকু শক্তি জমা থাকে, এটাও দেখাইছিলাম ক্লাসে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। আর কি আছে? আরো একটা প্রবলেম আছে। হ্যাঁ, 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটা ধারককে 150 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ উৎসের সাহায্যে আহিত করা হইল। ওকে, ভেরি গুড। যখন ধারকটা আরেকটা ধারকের সাথে সংযুক্ত করা হইল, তখন বিভব হ্রাস পেয়ে 90 ভোল্ট হইল। দ্বিতীয় ধারকের ধারকত্ব কত এবং এই সংযোগের দরুন কত শক্তি নষ্ট হইল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 6 মাইক্রোফ্যারাড নিলাম প্রথমে। 6 মাইক্রোফ্যারাড, এটা কত ভোল্ট? 150 ভোল্ট। তার সাথে আরেকটা ক্যাপাসিটর যুক্ত করব, কিন্তু এখনো করি নাই। এটার ক্যাপাসিটেন্স ধরলাম সি। তাহলে এখন এখানে চার্জ আছে কতটুকু? কিউ ইকুয়ালস সিভি। তাহলে এখানে চার্জ আছে, এই যে এখানে টোটাল চার্জ ইকুয়ালস 6 মাইক্রো ইন্টু 150, এত কুলম্ব। 9 × 10⁻⁴ কুলম্ব, এত চার্জ আছে। এরপরে বলছে এদেরকে সংযোগ ঘটানো হইল। তার মানে কি করছো তুমি? এই যে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিছো, এই যে এরকম করে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিছো। তো আমি কানেকশনটা তার দিয়েই করি, এই তার দিয়ে কানেকশন করলাম। কানেকশন করার পরে কি চেঞ্জ হয়েছে? 90 ভোল্ট হয়ে গেছে এইটা। তো দুইটা যতক্ষণ না পর্যন্ত সেম ভোল্টেজে আসে ততক্ষণ কারেন্ট আদান প্রদান করে, চার্জ আদান প্রদান করে, তাহলে এটাও 90 ভোল্ট হবে। এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, এই যে এরকম 6 মাইক্রোফ্যারাড, 90 ভোল্ট। আর ওইটার ক্যাপাসিটেন্স জানি না, কিন্তু ওইটাও যে 90 ভোল্ট একটুকু জানছি, ওইটাও 90 ভোল্ট এটুকু জানছি আমরা। কেন? কারণ হচ্ছে দুইটা ভোল্টেজ সমান হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান করবে। এখন তো আমি এখানে বের করতে পারবো যে এটাতে কতটুকু চার্জ আছে। তাহলে এটাতে যতটুকু চার্জ আছে কিউ, এটা হচ্ছে 6 মাইক্রো ইন্টু 90, এত কুলম্ব। তাহলে 6 মাইক্রো ইন্টু 90 কত হয়? 6 মাইক্রো ইন্টু 90, তাহলে আসে 5.4 × 10⁻⁴। 5.4 × 10⁻⁴ এইটা। তাহলে এইটাতে কতটুকু চার্জ আছে? এটাতে চার্জ আছে হচ্ছে কিউ মাইনাস কিউ, কারণ মোট চার্জ তো অপরিবর্তনীয়। ওটা ছিল 9 × 10⁻⁴, তাহলে আসে 3.6 × 10⁻⁴ কুলম্ব এটা। তাহলে এখন এটার ভোল্টেজ জানো, এটার চার্জ জানো, তাহলে এটার ক্যাপাসিটেন্স বের করা যাবে। তাহলে ক্যাপাসিটেন্স কিভাবে বের করব? সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে কিউ কে ভি দিয়ে ভাগ করো। ভি কত? 90। তাহলে আসছে 4 × 10⁻⁶, 4 মাইক্রোফ্যারাড। কিভাবে বের করছি? এটাকে এটা দিয়ে ভাগ করে। এই, তাহলে এটা ক্যাপাসিটেন্স বের হয়ে গেছে, তাহলে ধারকত্ব বের হয়ে গেছে। আর কত শক্তি নষ্ট হলো এটা বের করতে বলছে। তাহলে এইখানে ছিলই একটা, তাহলে এনার্জি কত? হাফ সি ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার। দেখি কত? 0.0675 জুল। এখানে তো দুইটা ক্যাপাসিটরেই শক্তি আছে, এইটাও এইটাও। তাহলে হাফ কিউ ভি করি, তাহলে হচ্ছে হাফ
5.4 10⁻⁻⁴, ভি হচ্ছে 90। .0243 জুল। আর এখানে হাফ, চার্জ হচ্ছে 3.6 10⁻⁻⁴, আর ভোল্টেজ হচ্ছে 90। .0162। তাহলে টোটাল কত হয়? 0.0405। তাহলে কতটুকু শক্তি অপচয় হয়েছে? এনার্জি ওয়েস্টেড 0675 মাইনাস 0405, 0.027। এত জুল এনার্জি নষ্ট হয়েছে। ঠিক আছে, এই যে সৌরভের অ্যান্সার ঠিক আছে। আর আনাস জিজ্ঞেস করছে এনার্জি লস হয়ে কই গেল? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে এবং হিট হিসাবে চারদিকে ছড়ায় পড়ছে। আচ্ছা, ও এটা ওই যে ওই অঙ্কটাই, ওইটাই আগে দেখাই ফেলছি, সেম জিনিস, এটা দেখাই ফেলছি। এই যে ডায়াগোনালি যদি ফিল্ড থাকে, এক পাশে হচ্ছে K1 আর এক পাশে K2, তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি। ডি হচ্ছে ডিস্টেন্স, এ হচ্ছে প্লেটের ক্ষেত্রফল, ইন্টু K1 K2 ডিভাইডেড বাই K1 মাইনাস K2 লন K1 বাই K2। এই সো এরই মাধ্যমে আমাদের রিক্যাপ শেষ হইল। সো আমাদের রিক্যাপের লাস্ট যেই পেজটা আছে এটা একটু দেখো। গোলাকার পরিবাহীর ধারকত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ব্যাসার্ধ হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব আর ব্যাসার্ধ সমানুপাতিক, কারণ ব্যাসার্ধ সি ইকুয়ালস 4πε0 আর, এটা দেখছি আমরা অলরেডি। সমান্তরাল পাদধারকের ধারকত্বের পাদ্যের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে কিনা ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ করে। যদি না থাকে তাহলে ইপসাইলন নট এ বাই ডি, যদি মাধ্যম থাকে ইপসাইলন নট কে এ বাই ডি। বাইরে তড়িৎ ক্ষেত্র থাকে না, ব্যাখ্যা করো। চার্জিত সমান্তরাল পাত ধারকের বাইরে তড়িৎ ক্ষেত্র থাকে না, ব্যাখ্যা করো। এটা আমি খুবই ডিটেইলসে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাইছিলাম। জিনিস হচ্ছে এরকম, এই যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা অন্য কালারে একই। আচ্ছা, আগে এক প্লেটের জন্য চিন্তা করি। এক প্লেটে যা চার্জ আছে তার জন্য ওর চার্জ ডেনসিটি মনে করো সিগমা। তাহলে এর থেকে এদিকে যত দূরত্বেই আমরা যাই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সিগমা বাই 2 ইপসাইলন নট, সিগমা বাই 2 ইপসাইলন নট। এদিকেও যত দূরত্বেই যাই সিগমা বাই 2 ইপসাইলন নট। আর আমরা একটা নেগেটিভ প্লেট নেই, এই যে এখানে একটা নেগেটিভ প্লেট নিলাম, চার্জ ঘনত্ব সেম, তাহলে হচ্ছে এটার ভিতরের দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সিগমা বাই 2 ইপসাইলন নট, ভিতরের দিকে প্রাবল্য সিগমা বাই 2 ইপসাইলন নট, ভেতরের দিকে প্রাবল্য সিগমা বাই 2 ইপসাইলন নট। তাহলে বাইরে দেখো সমান ও বিপরীত তড়িৎ ক্ষেত্র, সমান ও বিপরীত তড়িৎ ক্ষেত্র, বাইরে শূন্য হয়ে যাবে, আর ভিতরে একই দিকে সমান পরিমাণ তড়িৎ ক্ষেত্র, তাহলে সিগমা বাই 2 ইপসাইলন নট সিগমা বাই 2 ইপসাইলন নট যোগ করলে সিগমা বাই ইপসাইলন নট হয়। তাহলে এইভাবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা বাইরে শূন্য হয়ে যায়, ভিতরে ডাবল হয়। এটা হচ্ছে গাউসের সূত্র থেকে পাতেরটা পাইছিলাম, সেটা একত্র করে এখন নতুনটা পাইছি। চার্জিত সমান্তরাল পাতধারকের বাইরে তড়িৎ ক্ষেত্র থাকে না, ব্যাখ্যা করো। এটাও দেখাইছি, মানে আগেরটাই আর কিটা। পানির পরবৈদ্যুতিক ধ্রুবের মান বেশি হওয়া সত্ত্বেও কেন ডাইইলেকট্রিক হিসেবে পানি ব্যবহার করা হয় না? মনে করো ক্যাপাসিটরের মাঝখানে ডাইইলেকট্রিক ব্যবহার করতে হয়, তো সেখানে আমরা কি দেই? তেল, মোম, এগুলা দেই। তো তেল, মোমের চেয়ে পানির ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, অনেক বেশি, তাও কেন পানি ইউজ করি না? কারণ পানি তো অপরিবাহী না, পানি কুপরিবাহী। তাহলে পানির ভিতর দিয়ে কিছু না কিছু বিদ্যুৎ যাবে এবং পানি গ্যাসে পরিণত হবে, তাহলে এই জন্য আমরা ইউজ করি না। তারপরে 3.67 ফ্যারাড বলতে কি বুঝায়? 3.67 ফ্যারাড বলতে বুঝায়
সমান্তরাল পাত ধারকের দুই পায়ের বিভব পার্থক্য, সরি ধরো একটা কন্ডাক্টরের কথা বলতেছি, যে কোনো কন্ডাক্টর, সমান্তরাল পাত ধারক বাদ দাও, যে কোনো একটা কন্ডাক্টর পরিবাহী, পরিবাহীর ধারকত্ব 3.67 ফ্যারাড বলতে বুঝায় ওই পরিবাহীর বিভব প্রতি একক বৃদ্ধি করতে পরিবাহীতে 3.67 কুলম্ব চার্জ দিতে হবে। কোন ধারকের গায়ে 0.06 মাইক্রোফ্যারাড 210 ভোল্ট লেখা আছে, কথাটির অর্থ কি? প্রথমে বলবা ওই সমান্তরাল পাত ধারকের গায়ে 0.06 মাইক্রোফ্যারাড লেখা আছে, মানে ওর দুই পায়ের বিভব বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়ানোর জন্য একে 0.06 মাইক্রোকুলম্ব যত থাকে আর কি, এখানে যত থাকে 0.06 মাইক্রোকুলম্ব, ফ্যারাডের জায়গায় লিখবে কুলম্ব, তাহলে 0.06 মাইক্রোকুলম্ব চার্জ দিতে হবে। আর 210 ভোল্ট মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা সর্বোচ্চ 210 ভোল্ট বিভব পার্থক্য সহ্য করতে পারবে, এর বেশি দিলে ও নষ্ট হয়ে যাবে। ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের জন্য বুঝাইছে। তাহলে ইপসাইলন নট এ বাই ডি, তাহলে মধ্যবর্তী মাধ্যম শূন্যস্থান হলে ইপসাইলন নট, আর অন্য কিছু হলে কে দিয়ে গুণ হবে। ক্ষেত্রফল এ, যত বড় হবে তত ক্যাপাসিটেন্স বেশি। তারপর হচ্ছে দুই পাতের দূরত্ব ডি, যত কম হবে তত ক্যাপাসিটেন্স বেশি। এই কয়টা জিনিসের উপরে নির্ভর করে। তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্রে লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর ধনাত্মক চার্জকে সরালে কোনো কাজ সম্পাদন করতে হয় না। ওই যে সমবিভব রেখা, এটা অলরেডি আগে দেখাইছি। তাহলে এইগুলো তুমি যদি ঠিকঠাক মতো সুন্দরভাবে শেষ করে আসো, তাহলে সুন্দর মতো এই চ্যাপ্টারের একটা হচ্ছে তোমার রিভিশন হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আবার দেখবা, গত যে 10টা ক্লাস দেখানো হয়েছে আর এই ক্লাসে যে যে জিনিসগুলো মেনশন করছি এগুলো একবার গো থ্রু করবা। এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ যা আসবে তোমার টাচ করতে পারার কথা বা অ্যান্সার করতে পারার কথা। তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।